সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার পদে চাকরি পাওয়ার পর প্রতাপ যোশীকে কলকাতা থেকে পাড়ি দিতে হয় সুদূর রুদ্রপুর গ্রামে। তার সাথে এখানে আসে তার স্ত্রী শিবাঙ্গীও। কিন্তু এর আগের দিন রাত থেকেই এই গায়ে ঘনিয়ে এসেছে বিভীষিকার কালো ছায়া। গুপ্তধনের লোভে গায়ের দুই চোর গায়ের পার্শ্ববর্তী জঙ্গলের ভেতর অবস্থিত এক পরিত্যক্ত মন্দিরের দেবতার বিগ্রহ ভুলবশত ভেঙে ফেলেছে, যার ফলে সেই বিগ্রহের ভেতর থেকে মুক্তি পেয়েছে এক অসীম ক্ষমতাশালী অপশক্তি। এই পিশাচ হত্যা করতে শুরু করেছে গায়ের এক একটি মানুষকে। প্রতাপ কি খুঁজে বার করতে পারবে এই পিশাচের আসল পরিচয়? মৃত্যুশয্যায় শুয়ে কোন অদ্ভুত শেষ ইচ্ছার কথা প্রতাপের কাছে জানিয়েছিল তার বাবা রাজেশ যোশী? কিভাবেই বা এই পৈশাচিক শক্তি এতদিন ধরে আবদ্ধ হয়েছিল ওই দেবতার মূর্তির মধ্যে? প্রতাপ কি দানবের হাত থেকে নিজেকে, তার স্ত্রীকে এবং সর্বোপরি এই গায়ের প্রতিটি মানুষকে রক্ষা করতে পারবে? আজকের গল্প প্রখ্যাত লেখক প্রলয় কুমার নাথের কলমে রুদ্রপুরের রক্ত পিশাচ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে বর্ণিশা, পার্থ, শ্রেয়সী, নবনীতা, সৌরভ, সুমিত, ভরসা, জয়, বুবাই, অরিত্র, সৌরভ। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প প্রলয় কুমার নাথের কলমে তন্ত্র নির্ভর এবং পুরাণ কেন্দ্রিক এক ভৌতিক গল্প রুদ্রপুরের রক্ত পিশাচ। ঘোর ঝড় বৃষ্টির রাত ছিল সেটা। রুদ্রপুর গায়ের সমস্ত পথঘাট হয়ে গিয়েছিল সম্পূর্ণরূপে জনমানব শূন্য। বৃষ্টির রাতে গায়ের সকল মানুষই ঘরের জানলা দরজায় খিল তুলে দিয়ে প্রবেশ করেছিল নিদ্রার দেশে। তাই কোনো ঘরেই জ্বলছিল না কোনো আলো। একটানা বৃষ্টি পড়ার ঝমঝম শব্দের মাঝে গায়ের অন্ধকার একটি গলিপথে দেখতে পাওয়া গেল দুটো রেনকোট পরিহিত ব্যক্তিকে। দুজনেই অতি সন্তর্পণে হাতে ধরা টর্চের আলো অনুসরণ করে রাস্তায় জমা জলের ভেতর পা ফেলে ছলাৎ ছলাৎ শব্দ করে এগিয়ে যেতে লাগলো গায়ের শেষের দিকে, যেখান থেকে শুরু হয়েছে পার্শ্ববর্তী সুফলতলির জঙ্গল। এরা এই গায়ের অতি পরিচিত দুজন চোর, যাদের নাম হরি আর বিপিন। গ্রামবাসীদের ঘরে ছোটখাটো চুরি চামারি করে এদের জীবিকা নির্বাহ হয়। কতবার এমন হয়েছে যে এরা গায়ের মানুষদের কাছে ধরা পড়েছে, গণধোলাই খেয়েছে, আবার কিছুদিনের জন্য হাজতবাসও করেছে। তবুও নিজেদের পেশার কোনো পরিবর্তন করেনি এই দুই চোর। তবে কয়েক মাস আগে গায়ের মানুষেরা বেশ সচেতন হয়ে উঠেছে ওদের ব্যাপারে। তাই এই দুজনের উপার্জনে অত্যাধিক মন্দা এসেছে। আর তাই অনেক ভাবনা চিন্তা করে, অনেক পরিকল্পনা করে ওরা আজকের রাতটাকেই বেছে নিয়েছে একটা বেশ বড় দাও মারার জন্য। ছোটবেলা থেকেই ওরা জেনে এসেছে যে এই গায়ের শেষে যে সুফলতলির জঙ্গল আছে সেটার ভেতরে নাকি একটা অতি প্রাচীন মন্দির আছে। সেটা কোন দেবতার মন্দির তা কেউ জানে না। এই জঙ্গলের মাঝে কিছুটা জমি পরিষ্কার করিয়ে সেই মন্দিরটা নাকি প্রায় 150 বছর আগে এই স্থানের কোনো এক জমিদার তৈরি করান। তবে আশ্চর্যের বিষয় হল, মন্দির তৈরি করার পরই নাকি সেটাকে পরিত্যক্ত ঘোষণা করেন সেই জমিদার। সেখানে কোনো গ্রামবাসীর যাওয়া নিষেধ করে দেন তিনি। ধীরে ধীরে আশপাশের জঙ্গল গ্রাস করে নেয় মন্দিরটাকে। এই জমিদার পরিবারের প্রাসাদের ধ্বংসাবশেষটি এখনও এই গায়ের শেষ সীমানায় দেখা যায়। তবে এখন আর ওদের বংশের কেউই এই গায়ে থাকে না। এর ফলে গোটা গায়ের মাঝে জনশ্রুতি ছড়িয়ে পড়ে হয়তো ওই মন্দিরের ভেতরেই কোনো মহামূল্যবান দহন সম্পদ লুকিয়ে রেখেছিলেন ওই জমিদার। হয়তো সেই সময় ঘন ঘন ডাকাতের আক্রমণের হাত থেকে সেগুলোকে বাঁচাতে। কিন্তু লোকে নাকি এটাও বলে যে ওই মন্দিরে কোনো এক অপশক্তি বাস করে, সেই নাকি রক্ষা করছে সেই গুপ্তধনকে। তাই গায়ের কেউই কখনো ওই স্থানের কাছে যেতে সাহস পায়নি। কিন্তু আজ এই দুই চোর ভূত প্রেতের কথা নস্যাৎ করে শুধুমাত্র ওই মন্দিরে সেই গুপ্তধন থাকার কথা বিশ্বাস করে।
এক রাতের মধ্যেই অপার ধনসম্পদের মালিক হওয়ার লোভে বশবর্তী হয়ে সাহসে বুক বেঁধেছে। এই প্রাকৃতিক দুর্যোগের কোনো তোয়াক্কা না করে সকল বাধা বিপদ অতিক্রম করে তারা এসে পৌঁছেছে সেই জঙ্গলাকীর্ণ ধ্বংসপ্রায় মন্দিরটার সামনে। মন্দিরটার থেকে সেটার ভেতরে থাকা বিগ্রহের অবস্থা আরও সঙ্গীন। পাথরের তৈরি দেবমূর্তিটার 4টে হাতি কখন ভেঙে গিয়েছে, তার মুখমণ্ডলও অর্ধেক ধসে গিয়েছে। কোনো একটি 4 পেয়ে পশুর উপরে বসে আছেন সেই দেবতা, তবে তার এই বাহনও আর অক্ষত অবস্থায় নেই। তাই এটা যে কোনো দেবতার মূর্তি তা বোঝা অসম্ভব। কিন্তু ইনি যে দেবতাই হন না কেন, তার যে কৃপা দৃষ্টি হরি আর বিপিনের ওপর নেই সেটা তারা বুঝতে পারল কিছুক্ষণ পরে, যখন গুপ্তধন্ত দূরের কথা, এত পরিশ্রম করে খোঁজার পরও একটা আধুলি অবধি তাদের ভাগ্যে জুটল না। হয়তো সেই হতাশার আবেগে রাগের মাথায় বিপিন অজান্তেই ঘটিয়ে ফেলল একটি ভয়ানক ঘটনা। স্থানের মাটি খোঁড়ার জন্য সে যে লোহার শাবলটা ব্যবহার করছিল সেটা দিয়ে সে এক ঘা বসিয়ে দিয়েছিল ওই বিগ্রহের বুকের উপর। এর ফলে তৎক্ষণাৎ একটা চির ধরে দেবতার বুকের মাঝে এবং এর সাথে অদ্ভুতভাবে গোটা মন্দিরটা যেন কেঁপে উঠতে থাকে। ওদের দুজনের মনে হয় বোধহয় ভূমিকম্প হইল। কিছুক্ষণের মধ্যেই ওদের টর্চের আলো গিয়ে পড়েছিল বিগ্রহের বুকের চির ধরা স্থানটির উপর। ওরা দেখল ওই ফাটল দিয়ে ধীরে ধীরে একটি কালো ধোঁয়ার তরঙ্গ যেন বেরিয়ে আসছে। নিমেষের মধ্যেই একটি প্রবল বিস্ফোরণের আওয়াজে ওদের কানে তালা ধরে গিয়েছিল। ওরা দেখেছিল এক অপার্থিব আসরিক শক্তির বলে যেন 2 আধখানা হয়ে ভেঙে পড়ল দেবতার মূর্তিটা, আর তার বুকের ভেতরে থাকা সেই অদ্ভুত কালো ধোঁয়ার তরঙ্গ যেন ক্রমশ আরো গাঢ় থেকে গাঢ়তর হতে শুরু করলো ওদের চারিপাশে। সেই ধোঁয়া পুঞ্জীভূত হয়ে রূপ নিল এক বিশাল আকায় দানব মূর্তি। কালো কুচকুচে সেই পিশাচ মূর্তির জ্বলন্ত 2 চোখে খেলা করছে এক অপার্থিব প্রতিশোধ স্পৃহা। তার পুরো ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা 2 জোড়া তীক্ষ্ণ সদন্ত এবং লম্বা লম্বা লকলকে জিহ্বা থেকে যেন ছড়ে পড়ছে কোনো অশান্ত আদিম ক্ষুধা। আর হিম করা বৈশাচিক কণ্ঠস্বরে হেসে উঠল সেই দানব। নিজের প্রতিটা পদক্ষেপের সাথে গোটা জঙ্গলের আকাশ বাতাস কাঁপিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ভয়ে ঠক ঠক করে কম্পনরত হরি আর বিপিনের দিকে। সেদিন রাতে 2 চোখের পাতা এক করতে পারছিল না প্রতাপ অর্থাৎ ডক্টর প্রতাপ কুমার যোশী এবং তার স্ত্রী শিবাঙ্গী। আজ তাদেরই কলকাতার বাড়িতে শেষ রাত। এরপর আবার ওরা এখানে কখন আসবে সেটা ওরা জানে না। প্রতাপের বাবা স্বর্গীয় রাজেশ যোশীর কাছ থেকে সে জেনেছিল যে তাদের পূর্বপুরুষের পৈতৃক বাড়ি ছিল রাজস্থানের নাগর জেলার গথ নামক এক গ্রামে। কিন্তু একটি সর্বভারতীয় কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা দিয়ে রাজেশ চাকরি পান কলকাতার একটি সরকারি অফিসে। তারপর থেকে স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে তিনি পাকাপাকিভাবে কলকাতায় থাকতে শুরু করেন। এখানেই বাড়ি। প্রতাপের যখন 5 বছর বয়স তখনই ওর মা ওকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। এরপর বাবার তত্ত্বাবধানেই বড় হয়ে উঠতে থাকে প্রতাপ। স্কুল শেষে সে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS পড়ার সুযোগ পায়। তারপর একটি বেসরকারি হাসপাতালে জেনারেল ফিজিশিয়ান হিসেবে চাকরিও পায় সে। এরপরই তার বাবা অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে মারা যান। এর পরের কয়েক মাস অবশ্য প্রতাপের জীবনটা ভালোই কেটেছে, কারণ তখন তার মনের মাঝে বাসা বাঁধতে শুরু করেছে শিবাঙ্গী, যে ওই বেসরকারি হাসপাতালে বিলিং স্টাফ এবং রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিল। ছোটবেলা থেকে কলকাতায় থাকতে থাকতে বাংলাটা ভালোভাবেই শিখে গিয়েছিল প্রতাপ। তাই এই বাঙালি তনয়ার সাথে প্রেমালাপ করতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি প্রতাপকে। কয়েক মাস হলো ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তবে স্ত্রী ভাগ্য খুব ভালো ছিল প্রতাপের। বিয়ের কিছুদিনের মধ্যেই রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট থেকে বেরোনো মেডিকেল অফিসারের সরকারি চাকরিটা লাগিয়ে ফেলেছিল প্রতাপ। তবে তার কর্মস্থল কলকাতা থেকে বেশ দূরে।
তমলুকের রুদ্রপুর নামক কোনো এক গাঁয়ের স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার হিসেবে মোতায়েন করা হয়েছে তাকে। তবে এই সরকারি চাকরি হাতছাড়া করতে চায় না প্রতাপ। তাই তো সে আগে থেকেই ওই গাঁয়ে গিয়ে একটা ভাড়া বাড়ি ঠিক করে ফেলেছে। একতলা বাড়ির পুরোটাই ভাড়া নিচ্ছে তারা। বাড়ির মালিক অন্যত্র থাকে। সে আর শিবাঙ্গী আগামীকালই পাড়ি দিচ্ছে সেই গ্রামে। এই বাড়ি তাই বন্ধই থাকবে কাল থেকে। আপাতত এই হাসপাতালে চাকরি আর করতে ইচ্ছুক নয় শিবাঙ্গী। আর যাই হোক না কেন, বিয়ের এই কয়েক মাসের মধ্যে প্রতাপকে ছেড়ে একা কিছুতেই থাকতে পারবে না সে। অন্ধকার ঘরে বিছানায় উঠে বসল প্রতাপ। পাশে শুয়ে অকাতরে ঘুমন্ত শিবাঙ্গীর দিকে চেয়ে মৃদু হেসে বিছানা থেকে উঠে এলো প্রতাপ। আজ রাতটা যেন খুব অস্বস্তিকর মনে হচ্ছিল ওর। বারে বারে ওর মনে পড়ে যাচ্ছিল ওর বাবার সেই ভয়ঙ্কর শেষ ইচ্ছাটার কথা, যেটা তিনি হাসপাতালের বিছানায় শুয়ে মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে শুধু তাকেই ফিস করে বলে গিয়েছিলেন। ওর মনে হতে লাগলো কেমন যেন একটা অদ্ভুত অসারতা ছেয়ে গিয়েছে ওর গোটা শরীরে। একটা অপার্থিব হাড় হিম করা শীতলতা যেন গ্রাস করছে ওর গোটা বেডরুমটাকে। ঠিক তখনই ওর দৃষ্টি গেল অদূরে এই ঘরের দেওয়ালের গায়ে, যেখানে মালা পরানো অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছিল রাজেশের একটি ছবি। পূবের জানালাটা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে সেই ছবিটার গায়ে, এবং সেই আলোতেই প্রতাপ দেখল অদ্ভুতভাবে কেঁপে কেঁপে উঠছে সেই ছবিটা, এবং সেটার পাশেই এসে দাঁড়িয়েছে কোনো একটি কালচে অস্পষ্ট পুরুষের অবয়ব। কালো আধারে ঢাকা সেই অবয়বের মুখের মধ্যে হঠাৎ করেই জ্বলে উঠল তার দুটো চোখ। এর সাথেই বাপের সেই পরিচিত ইস্পিসিয়ে বলা কথার আওয়াজ এলো প্রতাপের কানে। बेटा बेटा वक्त आ गया है बेटा। जिस चीज को बनाने का मेरा आखिरी ख्वाहिश था, उसे इस्तेमाल करने का वक्त आ गया है बेटा। कल तू और बहू जिस गांव में जा रहा है, वहां पर ही उस चीज को तुझे इस्तेमाल करना है। उसे वहां पर ले जाना भूलना मत बेटा, भूलना मत बेटा, भूलना मत। কাঁপুনি বন্ধ হলো ছবিটার। এর সাথেই কোথাও যেন মিলিয়ে গেল সেই কালচে অবয়ব। আতঙ্কে বিস্ময়ে কিছুক্ষণ ধরে হতবাক হয়ে রইল প্রতাপ। কিন্তু তার আর শিবাঙ্গীর বোধহয় বিস্মিত হওয়া আরও বাকি ছিল। যখন তারা রুদ্রপুর গায়ে পৌঁছেই খবর পেল এক ভয়ানক নারকীয় ঘটনার। ওই গায়ের জঙ্গলের ধারে নাকি দুইজন যুবকের ছিন্ন ভিন্ন ফ্যাকাশে মৃতদেহ পাওয়া গিয়েছে। কোনো হিংস্র সাপদ যেন প্রথমে তাদের কণ্ঠ নালী ছিঁড়ে তাদের রক্ত পান করেছে। এরপর অপার হিংস্রতার সাথে খিমচে ছিঁড়ে নিয়েছে তাদের ঠোঁট, নাক এবং মুখের আশেপাশের মাংস। উপড়ে নিয়েছে তাদের দুজনের চোখ, ছিঁড়ে নিয়েছে তাদের দুজনের জিভ। শুধু তাতেই শান্ত হয়নি সে অজানা ঘাতক। মৃতদেহ দুটোর বুক থেকে পেট অবধি চিড়ে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ তথা নাড়ি ভুঁড়িকে বার করে ছিঁড়ে সেগুলোকে ছিটিয়ে দিয়েছে জায়গায় জায়গায়। এর সাথেই ছিন্ন করেছে যুবক দুটির দেহে থাকা পুরুষাঙ্গকে, মুচড়ে ভেঙে দিয়েছে তাদের হাত পায়ের হাড়গুলিকে। অতি কষ্টে গায়ের মানুষ এই দুটি লাশকে চিহ্নিত করতে পেরেছে। এই দুইজন যুবকের নাম হলো হরি এবং বিপিন। গায়ের সকলেই বলছে চুরি করাই নাকি ছিল এদের পেশা, কিন্তু এই দুজনের এই অবস্থা করল কে? এটা যে কোনো হিংস্র পশুর কাজ সেটা ভাবতেও যথেষ্ট সন্দেহ হচ্ছিল গ্রামবাসীদের মনে। ফট করে ঘুমটা ভেঙে গেল গায়ের বিনয় গোয়ালার স্ত্রী সুরমার। আরও বার কয়েক গোয়াল ঘর থেকে তাদের রানী গায়ের কাতর ডাকটা মুহুর্মুহু ধাক্কা দিতে লাগলো তার কানের পর্দায়। বিছানায় উঠে বসল সুরমা। তার মনের ভেতরটা কেমন খচখচ করতে লাগলো। এত রাতে তো কোনোদিন রানী এইভাবে ডাকে না। এর আগেও তো তাদের গোয়ালে আরও দুটি গায়ে ছিল। একটা গায়ের পাশ দিয়ে যাওয়া রেল লাইনে কাটা পড়েছিল, আর অন্যটার কি যেন একটা অসুখ করেছিল, তাই দুজন বৌদিও ধরে দিতে পারল না সেটাও মারা গিয়েছিল 1 মাসের মধ্যেই। এখন সবেধন নীলমণি শুধুমাত্র এই ডানি।
একবার বিছানায় তার পাশে ঘুমন্ত বিনয় আর তাদের একমাত্র 10 বছর বয়সী ছেলে সতুর দিকে চেয়ে দেখল সুরমা। তারপর বিছানা থেকে নেমে এসে সেই ঘরের উত্তরের জানলাটা খুলে খুব ভালো করে বাইরের দৃশ্য দেখতে লাগলো সে। এখান থেকে তাদের গোয়ালঘর এবং সেখানে বেঁধে রাখা রানীকে খুব স্পষ্ট করেই দেখা যায়। আচমকা ধক করে উঠল সুরমার বুক। গোয়ালঘর যে ফাঁকা, রানী কোথায় গেল? সেই মুহূর্তে ঘরের দরজা খুলে জ্বলন্ত হারিকেনটাকে হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো সুরমা। গোয়াল ঘরে অনেক খুঁজেও রানীকে না পেয়ে সে এই রাতের অন্ধকারে উদ্বিগ্ন চিত্তে সেই স্থানের আশেপাশে রানীকে খুঁজে যেতে লাগল। এমন সময় তার মনে হলো যেন এই গোয়াল ঘরের পশ্চিম দিকে অল্প দূরে যে পাকুর গাছটা আছে, সেটার নিচে হয়তো কোনো চারপে পশুর অবয়ব পড়ে আছে। রানী! চিৎকার করে সেদিকে ছুটে গেল সুরমা। পাকুর গাছের নিচে এসে হ্যারিকেনটা সেখানেই রেখে সে ছুটে গেল অদূরে পড়ে থাকা রানীর দেহের দিকে। সেখানে যেতেই একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো সুরমার মুখ থেকে। না! রানী! ওরে রানী রে! এর কারণ তার সামনে রানী পড়ে আছে ঠিকই, কিন্তু সেটা রানীর দেহের পিছনের আধখানা অংশ মাত্র। তার মুন্ডুসহ সামনের দুটি পায়ের মধ্যে একটিকে কেউ যেন প্রবল আক্রোশে ছিঁড়ে নিয়েছে তার শরীর থেকে। কালচে রক্তের ধারায় ভিজে গিয়েছে সেই স্থানের মাটি। সেই স্থানে উবু হয়ে বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো সুরমা। আর ঠিক তখনই কি যেন একটা চ্যাটচ্যাটে আষ্টে গন্ধ মাখা ভারী বস্তু ঝপ করে নেমে এলো তার মাথার উপর। আতঙ্কে হতবাক সুরমা দেখল যে সেটা হলো তার রানীর রক্তমাখা আধ খাওয়া মুন্ডু এবং উপরের চোয়ালের কিছুটা অংশ। এবার চিৎকার বেরোলো না সুরমার গলা থেকে। ভয়ে গোঙাতে গোঙাতে সে ওপর দিকে তাকিয়ে দেখল একটা কালো কুচকুচে দৈত্যাকৃতি কোনো জন্তু চাপা গর্জন করতে করতে গাছের গুড়ি বেয়ে নেমে আসছে তার কাছে। তার হলদেটে দুটি চোখ রাতের অন্ধকারে আগুনের ভাটার মতো জ্বলছে। তার মুখের ভেতরে থাকা তীক্ষ্ণ দাঁতের সারিতে যেন রয়েছে কোনো শান দেওয়া ধারালো তরবারির ছিরিক। এক লাফে সেই পিশাচ মূর্তি এসে দাঁড়ালো পাকুর গাছটির নিচে। সুরমার বার কয়েক চিৎকারের আওয়াজ শুনে বিনয়ের ঘুম না ভাঙলেও জেগে উঠেছিল তার ছেলে সতু। মাকে বিছানায় না পেয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে তার চোখ গিয়েছিল এই ঘরের উত্তরের খোলা জানলাটার দিকে। সেদিকে এগিয়ে গিয়েছিল সতু। গোয়াল ঘর এবং তার পাশে থাকা ওই পাকুর গাছের নিচে সেই মুহূর্তে ঠিক কি ঘটছে সেটা চোখে পড়েছিল সতুর। সেই কালান্তক দৃশ্য সহ্য করতে পারল না বাচ্চা ছেলেটা। বার কয়েক মা মা বলে অস্ফুট স্বরে গোঙাতে গোঙাতে সে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছিল ঘরের মেঝের উপর। রুদ্রপুর গাঁয়ে আজ ছিল প্রতাপের প্রথম দিন। গায়ের স্বাস্থ্যকেন্দ্রেও আজকেই জয়েন করেছে সে। এই হাসপাতালে বিগত কয়েক মাস ধরে কোনো পাশ করা ডাক্তারই ছিল না, তাই গায়ের মানুষরা পড়েছিল বড্ড অসুবিধায়। তাই আজ প্রতাপকে গায়ের এবং ওই হাসপাতালের সকলেই সদরে অভ্যর্থনা জানিয়েছে। কিন্তু সেই আতিথেয়তার মধ্যেও যে একরাশ ভয় মিশেছিল তা স্পষ্ট বুঝতে পেরেছিল প্রতাপ। এর কারণ হল হরিয়ার বিপিনেশের নৃশংস মৃত্যু। একটা দিন গড়িয়ে গিয়েছে, কিন্তু কে বা কারা এই কাজ করেছে সে আদৌ কোনো মানুষ, পশু না অন্য কিছু, সেটাই ঠিক বুঝতে পারছে না পুলিশ মহল। সেদিন বেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছিল প্রতাপ। তারপর একটু তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল সে। প্রায় মাঝরাতের দিকে ঘুমন্ত প্রতাপের চোখের সামনে যেন ফুটে উঠতে লাগলো কোনো কিছু অদ্ভুত দৃশ্যাবলী। যেন একটি ঝোপঝাড়ে ভরা পরিত্যক্ত শ্মশান ভূমির দৃশ্য দেখতে পাচ্ছে সে। অমাবস্যায় রাতের গাঢ় অন্ধকারের মাঝে নির্জন নিস্তব্ধ হয়ে আছে যেন কোনো পাষাণপুরী। সেই স্থানের অদূরে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে একটি নদী। সেই নদীর পার থেকে ভিজে গায়ে ধীরে ধীরে উঠে আসছে এক মাঝবয়সী পুরুষের মূর্তি। তার সম্পূর্ণ অনাবৃত দেহ, লজ্জা নিবারণের জন্য একটিমাত্র কৌপিন জড়ানো আছে তার কোমরের নিচে। তার গালে জমা বেঁধেছে কয়েক মাসের না কামানো দাড়ি। তার গলায় এবং হাতের বাজুতে বাঁধা বেশ কয়েকটা রুদ্রাক্ষের মালা, কিন্তু খালি হাতে আসছে না সে ব্যক্তি।
তার দুই হাতের উপর ধরা রয়েছে এক যুবতী মেয়ের সম্পূর্ণ উলঙ্গ মৃতদেহ। মেয়েটার খোলা চুল লোকটির কোল থেকে ঝুলতে ঝুলতে মাটির ধুলোতে লটকাচ্ছে। বোঝাই যাচ্ছে কোনো গৌড় তন্ত্র সাধনা করার আগে শুদ্ধিকরণের হেতু সেই লাশটিকে নিয়ে গিয়েছিল নদীর জলে। লাশটিকে এই শ্মশান ভূমির একটি পরিষ্কার স্থানে নিয়ে এলো সেই ব্যক্তি। তারপর হলুদ, সিঁদুর, কুমকুম, রক্তচন্দন এবং আরও নানাবিধ গাছের শিকড়ের গুঁড়োর মিশ্রণকে সেই মেয়েটির সারা গায়ে মাখাতে লাগল। কালো মাসকলাইয়ের দানা বিছিয়ে মাটির উপরে এক পঞ্চমুখী তারা চিহ্ন আঁকল লোকটা। সেই তারার 5টি কোণের প্রতিটিতে একটি করে দ্বারকাক এবং একটি করে শালিক পাখির কাটা মুন্ডু রেখে সেই তারা চিহ্নের মধ্যে মেয়েটার লাশটাকে রাখল লোকটা। কোনো পশুর শরীর থেকে বের করা সরু সরু 5টি হাড় হাতে নিল লোকটি। তারপর একটি করে হাড় মেয়েটির 2 হাত এবং 2 পায়ের আঙুলের ফাঁকে ঢুকিয়ে একটি করে কালো কারের টুকরো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে লাগলো লোকটা। অবশিষ্ট একটি হাড় সে শটান নিক্ষেপ করল নগ্ন নারী দেহটির যোনিদেশের মাঝে। হালকা একটা কালচে রক্তের রেখা চুঁইয়ে পড়তে লাগলো সেই স্থান থেকে। এরপর আগে থেকেই সংগ্রহ করে রাখা শুকনো কাঠের সাহায্যে এই স্থানের সামনে একটি যজ্ঞবিধি স্থাপন করে আগুন জ্বালালো সেই ব্যক্তি। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের আলোয় ভয়ালোদর্শী হয়ে উঠল হলুদ, সিঁদুর আর কুমকুম মাখা হাতে, পায়ে এবং যোনিতে হাড় গজা মেয়েটার মৃতদেহটা। এরপর সেই ব্যক্তি মেয়েটির বুকের উপর শটান উঠে বসল। বজ্রাসনে বসে এক হাতে একটি নির্দিষ্ট মুদ্রা ধারণ করে কোন একটি দুর্বোধ্য মন্ত্র পাঠ করতে করতে একটি রক্ত জবা ফুলের একটি পাপড়ি ছিঁড়ে সেগুলো মেয়েটার মুখের মধ্যে গুঁজে দিতে লাগলো লোকটা। এর সাথে সাথেই মনে হলো যেন সেই স্থানের বাতাস হু হু করে ছুটতে শুরু করেছে। শ্মশানের ধূলিকণা এবং মরা পোড়ানোর ছাই প্রবল গতিতে উঠতে শুরু করেছে চতুর্দিকে। এক ভয়ানক ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে গোটা শ্মশান জুড়ে। এর মাঝেই হঠাৎ চোখ খুলে ড্যাব ড্যাব করে তার বুকের উপরে বসা লোকটির দিকে তাকিয়ে দেখতে লাগলো মুখে জবা ফুলের বাপরি গোজা মেয়েটা। উঠে গেল তার সেই হাড় বাঁধা 2টি হাত। সেই 2টি হাত উপরে প্রসারিত করে সে খামচে ধরল লোকটার কাঁধ দুটোকে। হয়তো এই মুহূর্তেরই অপেক্ষা করছিল লোকটা। সে তৎক্ষণাৎ পাশে রাখা একটি তীক্ষ্ণ খড়গ তুলে নিয়ে মেয়েটির গলা লক্ষ্য করে চালিয়ে দিল। মেয়েটির কর্তিত মুন্ডুটাকে চুলের মুঠি ধরে টেনে তুলে উচ্চস্বরে সে একই মন্ত্র পাঠ করতে করতে মুন্ডুটার উপর 3 বার নিজের থুতু ছুঁড়ে লোকটা সেটাকে ছুঁড়ে দিল অদূরে অবস্থিত যজ্ঞবেদীর আগুনের মাঝে। নিমেষের মধ্যেই সেই অগ্নিকুণ্ডের থেকে গল গল করে কালো ধোঁয়া উঠতে শুরু করল। ঘন পুঞ্জীভূত মেঘের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল সেই ধোঁয়া। আকাশ বাতাসকে বিদীর্ণ করে চারিদিকে প্রতিধ্বনিত হলো এক আদিম পৈশাচিক হাসির কান ফাটানো শব্দ। যজ্ঞকুণ্ডের ঠিক উপরে থাকা সেই কালো ধোঁয়া যেন আস্তে আস্তে জমাট বাঁধতে লাগলো। সেটা ক্রমশ সৃষ্টি করতে লাগলো একটি ঘোর কালো বিশালাকায় পুরুষের মূর্তিকে। ওপর থেকে ঝপ করে নিচে নেমে এলো এক দৈত্যাকার পিশাচের মূর্তি। লাল গনগনে আগুনের গোলার মতো তার চোখ, তার তীক্ষ্ণ দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে সাপের মতো সরু লকলকে চেরা জিহ্বা, যাতে ঝলকে উঠছে কোনো আদিম রক্ত তৃষ্ণা। এই পিশাচকে দেখে আনন্দে উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠল সাধকটির চোখ মুখ। আর এই মুহূর্তে ঘুম ভেঙে হাঁপাতে হাঁপাতে বিছানায় উঠে বসল প্রতাপ। ঠিক সেই সময় তার বিছানার সামনে থাকা খোলা জানলাটা দিয়ে একটা ঠান্ডা হাওয়ার তরঙ্গ যেন ছুটে এলো প্রতাপের দিকে। আবার তার কানে বেজে উঠতে লাগলো তার মৃত পিতার ফিসফিসিয়ে বলা কয়েকটা কথা। वक्त बहुत कम है बेटा, बहुत कम। वो शैतान फिर से जाग उठा है बेटा। वो एक एक करके सबको मार डालेगा। जिस हादसे की वजह से उस दरिंदे का जन्म हुआ था, उसका छोटा सा एक दृश्य मैंने तुझे सपनों में दिखाया है। बाकी सारा रहस्य का जड़ तुझे खुद ही ढूंढना है बेटा, और तुझे इस शैतान का खात्मा करना है उस
चीज की मदद से। ध्यान रखना बेटा, ध्यान रखना। ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগলো রাজেশের কণ্ঠস্বর। ততক্ষণে ভোর হয়ে এসেছে, শোনা যাচ্ছে পাখিদের কুজন, এবং এর সাথেই বিনয় গোয়ালার বাড়ি থেকে শোনা যেতে লাগলো বাপ ছেলের বুক ফাটা কান্নার আওয়াজ। খবর পেয়ে গায়ের অন্যান্য মানুষদের সাথে সেখানে ছুটে গিয়েছিল প্রতাপও। গত পরশুদিন রাতে যে ঘটনা ঘটেছিল হরি আর বিপিনের সাথে, সে একই ঘটনা ঘটেছে রানী আর সুরমার সাথে। রানীর ছিন্ন ভিন্ন দেহাবশেষের মাঝেই পড়েছিল সুরমার নগ্ন রক্তশূন্য দেহটাও। কেউ যেন প্রবল আক্রোশে তার মুন্ডুটাকে ছিঁড়ে তার কাটা গলার নলি শুষে রক্ত পান করেছে। তার চোখ নাক মুখের বেশিরভাগ অংশই খামচে ছিঁড়ে নিয়েছে। তার হাতে পায়ের হাড় মুচড়ে ভেঙে দিয়েছে। তার বুক পেট এবং যোনিদেশ টেনে চিরে বার করে ভক্ষণ করেছে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে। সেই স্থানে জমে ওঠা ভিড়ের মাঝে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছিল বিনয়, কিন্তু তার ছেলে সতু সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে বসেছিল। মানসিকভাবে অপ্রকৃতিস্থ বাচ্চা ছেলেটা কাঁদছে না, শুধু মাঝে মাঝে অস্ফুট কণ্ঠে বলে উঠছে, রাক্ষস, রাক্ষস, আমি দেখেছি ওকে। ও আমার মাকে খেয়েছে, আমার চোখের সামনে খেয়েছে। রাক্ষস। কে এই রাক্ষস যে এত নৃশংসভাবে এই গায়ের মানুষদের একে একে মারছে? এর কথাই কি রাজেশের আত্মা গত রাতে বলতে চেয়েছিল প্রতাপকে? আর তারই বা কি সম্পর্ক আছে এই শয়তানের সাথে? এইসব কথা ভেবেই মাথা ঘুরতে শুরু করল প্রতাপের। ঠিক এই সময় পেছন থেকে এই গায়ের বসবাসকারী কোনো এক বৃদ্ধার অস্ফুট কণ্ঠস্বর কানে গেল প্রতাপের। আবার আবার জেগে উঠেছে সেই শয়তান। ও ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। শেষ করে দেবে, শেষ করে দেবে সকলকে একে একে। আবার আবার জেগে উঠেছে সে। ওই বৃদ্ধার কথা শুনে বেশ অবাক হলো প্রতাপ। গত রাতে তার বাবার আত্মা এবং তারপর এই বৃদ্ধা, এরা দুজনেই বলছে যে আবার এই শয়তানের আক্রমণ শুরু হয়েছে। এটা কেন বলছে তারা? আর এই শয়তানই বা কি? তার মানে কি এই বৃদ্ধা এই বিষয়ে কিছু জানেন? প্রতাপ বুঝতে পারল অন্যান্য গ্রামবাসীরা কেমন যেন এড়িয়ে চলছে এই বৃদ্ধাকে। প্রতাপ এগিয়ে গেল সেই বৃদ্ধার দিকে। সে নিজের মনে কি যেন বিড়বিড় করতে করতে হয়তো বাড়ি ফেরার পথে হাঁটছিল। প্রতাপ সেই বৃদ্ধাকে পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করল, জেঠিমা, ও জেঠিমা, একটু শুনবেন? বৃদ্ধা পেছন ফিরে অবাক চোখে প্রতাপকে দেখতে দেখতে এগিয়ে এলো তার কাছে। তারপর বলল, তুমি তুমি কে বাছা? কেন ডাকলে আমারে? প্রতাপ সেই মায়ের বয়সী বৃদ্ধার পায়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের গায়ে হাসপাতালে নতুন ডাক্তার। জেঠিমা, আমার নাম প্রতাপ কুমার যোশী। আপনি একটু আগে বলেছিলেন না যে কোন শয়তান নাকি আবার জেগে উঠেছে? সে কে জেঠিমা? যদি কিছু মনে না করেন তাহলে এই বিষয়ে আপনি যা জানেন আমাকে বলবেন। এই কথা শুনে বৃদ্ধা কিছুক্ষণ অবাক চোখে চেয়ে রইল প্রতাপের দিকে। অতঃপর সে ম্লান হেসে বলল, এসো এসো বাছা, আমার সঙ্গে এসো। ওই বৃদ্ধা প্রতাপকে এই গায়ের পূব দিকের প্রায় শেষ সীমানায় নিয়ে এলো। সেখানে একটি মাটির ঘরের দাওয়ায় প্রতাপকে বসিয়ে সে ঘরের ভেতর থেকে তার জন্য এক বাটি মুড়ি, চানাচুর, নারকেল নাড়ু আর এক কাপ লেবু চা নিয়ে এলো। আরে আবার এসব কেন জেঠিমা? অপ্রস্তুত হয়ে বলল প্রতাপ। বৃদ্ধা মৃদু হেসে বলল, ও মা, তুমি আমাদের গ্রামের নতুন ডাক্তার বাবু বলে কথা। আজ প্রথম আমার এই গরিব ঘরে এলে তুমি। এইটুকু না দিলে কি চলে? যাই হোক, তুমি খাও খাও, আর আমি তোমাকে বলতে থাকি সব কথা। আমার নাম যমুনা। এই বাড়িতে একাই থাকি আমি। ভাগ্যের কি ফের বাবা, বছর খানেক আগে মাত্র 4 দিনের কি যেন একটা কি জ্বরে
আমার ছেলেটা মারা গেল, আর তার ঠিক মাসখানেক পরেই প্রসব করতে গিয়ে মারা গেল আমার বৌমা। নাতিটাও পৃথিবীর আলো দেখতে পারল না। সেই থেকেই গায়ের মানুষরা আমাকে অপয়া অলক্ষণে মনে করে, তাই কেউ আমার সাথে তেমন মেশে টেসে না। বিড়ি বেঁধে ঝুড়ি শালপাতার ঠোঙা বানিয়ে আর গাছের ফলমূল বেচে অনেক কষ্টে আমার দিন যায়। একটু থামলো যমুনা, যেন মনে মনে গুছিয়ে নিল এরপর কোন কথাটা কিভাবে বলবে। অতঃপর সে বলতে শুরু করল। এই গায়ের শেষ সীমানায় যে জমিদার বাড়ির ধ্বংসাবশেষটা দেখছ, আজ থেকে প্রায় 150 বছর আগে এই জমিদার বংশকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটেছিল। যদিও বা পুরোটা সঠিকভাবে আমিও জানি না, তবুও যেটুকু বলছি শোনো। আমার মৃত স্বামীর এক পূর্বপুরুষ সম্ভবত ওই বাড়ির কোনো একজন রান্নার লোক ছিল। তার কাছ থেকেই এই কথাগুলো আমরা বংশানুক্রমে শুনে আসছি। হয়তো এই ঘটনাগুলো শোনার পরে তুমি বুঝতে পারবে আমি কেন আবার শয়তান জেগে উঠেছে এমন কথা বলছি। আমি যে সময়ের কথা বলছি, সেই সময় ওই বংশের প্রধান পুরুষ ছিলেন জমিদার আনন্দমোহন রায়। শুনেছিলাম তার পূর্বপুরুষরা তমলুক রাজ পরিবারের দেওয়ান ছিলেন। পরে অবশ্য তারা এই গ্রামে নিজেদের জমিদারি স্থাপন করেন। অত্যন্ত সৎ, প্রজাবৎসল এবং কর্তব্যপরায়ণ ছিলেন রাজা আনন্দমোহন। কিন্তু বিবাহের বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল, তবুও তার স্ত্রী সন্তান সম্ভব হচ্ছিল না। এই বিষয়ে সব সময় মন ভারাক্রান্ত হয়ে থাকত আনন্দমোহনের। তবে তার বিয়ের প্রায় 6 বছর পর ঈশ্বর বোধহয় তার দিকে মুখ তুলে চেয়েছিলেন। অবশেষে অন্তঃসত্ত্বা হয়েছিল তার স্ত্রী। তারপর একদিন একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। খুব আহ্লাদের সাথে তিনি ছেলের নাম রেখেছিলেন নৃপেশ রঞ্জন রায়। ছোটবেলা থেকে অত্যন্ত আদরে আহ্লাদে সোনার চামচ মুখে দিয়ে বেড়ে উঠেছিল নৃপেশ। সে ছিল আনন্দমোহনের একেবারে নয়নের মণি। ছেলের জন্য যাত্রাকেও পারলে আকাশ থেকে তুলে এনে দেন তিনি। পড়াশোনাতে কোনো কালে খুব একটা ভালো ছিল না নৃপেশ, তবুও বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর আনন্দমোহন অর্থের জোর খাটিয়ে নৃপেশকে ওকালতি পড়ার জন্য কলকাতায় পাঠিয়েছিলেন। সেখানেও ছিল আনন্দমোহনের এক বিশাল বড় বাড়ি। শুনেছিলাম কলকাতায় গিয়ে পড়াশোনার থেকে নৃপেশের বেশি আগ্রহ ছিল মদ এবং পতিতাপল্লীর প্রতি। প্রতিদিন সন্ধ্যা হতেই নাকি তথাকথিত কলকাতার বাবু সেজে হাতে বেল ফুলে মালা জড়িয়ে সে জুড়ি গাড়ি করে বেরিয়ে পড়তো বাইজি বাড়ির উদ্দেশ্যে। তবে তখনকার দিনে বড় লোকের ছেলেদের মধ্যে এমন রং ঢং নতুন কিছু নয়। এদিকে এই গায়ে বাস করত শ্রীদাম মুদি নামক এক ব্যক্তি।
এই গায়ের পশ্চিম প্রান্তে নাকি ছিল তার কুড়ে ঘরটি। একটা ছোটখাটো মুদিখানা দোকান চালাতো সেই দরিদ্র লোকটি। তাছাড়া অবসর সময় ওর ঘরের পাশেই একটা বট গাছের নিচে মাদুর চাটাই বিছিয়ে গায়ের ছোট্ট ছোট্ট গরিব কিছু নিচু জাতের বাচ্চাদেরকে অ আ ক খ এইসব পড়াতে দেখা যেত তাকে। এর সাথেই সে মাঝে মাঝে বাচ্চাগুলোকে রামায়ণ, মহাভারত আর অন্যান্য পুরাণের বর্ণিত বিষয়ে সব গল্প শোনাতো। এই শ্রীদামের স্ত্রী তার ছেলের জন্ম দেওয়ার সময় মারা যায়, তাই তার ছেলেই ছিল তার একমাত্র নয়নের মণি। তার ছেলের নাম ছিল শশধর। সত্যি চাঁদের মতো শান্ত সৌম্যদর্শন রূপ ছিল এই শশধরের। তার বয়স ছিল আন্দাজ ওই নৃপেশেরই মতো। শশধর পড়াশোনায় ছিল খুব ভালো। তাছাড়া তার আচার ব্যবহার, বাবা এবং গায়ের অন্য গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, ঠাকুর দেবতাদের প্রতি আস্থা দেখে গায়ের সকলের মুখেই তার সুখ্যাতি ফিরত। অর্থের অভাবে বেশি দূর পড়াশোনা করতে পারেনি শশধর। সে কলকাতায় ব্রিটিশদের আওতায় কি যেন একটা সরকারি চাকরি জুটিয়ে নিয়েছিল। মাইনে খুবই সামান্য ছিল সেই চাকরি। কলকাতায় একটি মেস বাড়িতে ভাড়া থাকতো শশধর। তবে 1-2 সপ্তাহ অন্তর অন্তর সে এই গায়ে এসে বাবাকে দেখে যেত। একবার এমনই একদিন স্টেশন থেকে গরুর গাড়ি করে কুড়ে ঘরের উদ্দেশ্যে আসছে শশধর। এমন সময় সে দেখল এই গায়ের সেই মেঠো পথের সামনে বেশ কয়েকজন গ্রামবাসীরা মিলে কোনো কারণবশত জটলা করছে। গরুর গাড়ির ভাড়া মিটিয়ে সেদিকে এগিয়ে ভিড় ঠেলে শশধর দেখল যে সকলের মাঝে একটি ছেঁড়া পুটুলি কোলে করে ভয়ার্ত চিত্তে বসে আছে অল্প বয়সী সুন্দরী একটি মেয়ে। মেয়েটির পরনে শাড়ি আর সেমিজের বেশিরভাগ অংশই চিড়ে গিয়েছে। তার এক মাথা কালো মেঘের মতো চুল এখন পুরো উস্কো খুস্কো অবিন্যস্ত। পথের কাদা মাটি ধুলো লেগে আছে তার হাতে, পায়ে, মুখে আর কপালে। গ্রামবাসীদের কথা শুনে সেদিন শশধর বুঝতে পেরেছিল যে ওই মেয়েটির নাম হলো কুসুম। এই গায়ের পাশের গা সোনামুখীর এক ধনী কুলীন ব্রাহ্মণ গোবিন্দ গোস্বামীর সাথে কিছুদিন আগেই তার বিবাহ হয়। কিন্তু দুর্ভাগ্যের কথা, কুসুমের মাত্র বয়স ছিল 16 আর তার স্বামীর বয়স প্রায় 65 বছর। ফুলশয্যার রাতে কিছুক্ষণ কুসুমকে ভোগ করার বৃথা চেষ্টা চালিয়ে যায় গোবিন্দ। অতঃপর হঠাৎ করেই তার বুকে ব্যথা হতে শুরু করে। বুক চেপে ধরে কুসুমের পাশে বিছানায় পড়ে ছটফট করতে থাকে গোবিন্দ। এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায় কুসুম। সে তখনই সেই বাড়ির লোকেদের সেখানে ডেকে আনে, আর তখনই গায়ের একজন বৈদ্যকে ডেকে আনে তারা। কিন্তু তার আগেই গোবিন্দর মুখ থেকে গ্যাজলা উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গোবিন্দর। বৈদ্য এসে জানায় এই বয়সে এত বড় ধকল গোবিন্দর শরীর নিতে পারেনি, তাই হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। কিন্তু এর ফল হলো ভয়ানক। ওই বাড়িতে গোবিন্দর আরো 2টি স্ত্রী এবং তার ছেলে মেয়েরা বর্তমান ছিল। হয়তো কুসুম সেই বাড়িতে থাকলে তাকেও গোবিন্দর সম্পত্তির ভাগ দিতে হবে। তাই তাকে অপয়া, ডাইনি, ফুলশয্যার রাতে স্বামীকে খেয়েছে এহেন তকমা দিয়ে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে সেই বাড়ির লোকেরা।
সেই বাড়ি থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে যেদিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাচ্ছিল কুসুম। কিন্তু দুর্ভাগ্য বোধহয় এর পরেও পিছু ছাড়ল না কুসুমের। কারণ গায়ের পথে একা কোনো সুন্দরী মেয়েকে চলতে দেখে তার পিছু নিতে থাকে গায়ের তিনখানা বকাটে যুবক। তাদের মনোবৃত্তি যে ভালো নয় সেটা কুসুম ভালোভাবেই বোঝে, এবং তখনই তিন যুবক মিলে কুসুমকে জোর করে ধরে একটি বন্য ঝোপের ভেতরে নিয়ে যায় এবং দাঁত বার করে হেসে কুসুমের অসমাপ্ত ফুলশয্যা সমাপন করার ইচ্ছা প্রকাশ করে। তাদের হাত থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে রুদ্ধশ্বাসে ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল কুসুম। সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে এসে পৌঁছেছে ওই গায়ে। এই সাত সকালে প্রতাপ যে কোথায় গেল সেটা ভেবেই খুব চিন্তা হচ্ছিল শিবাঙ্গীর। তাছাড়া এই গাঁয়ের তিনটি মানুষ কোনো এক অজানা পিশাচের শিকার হয়েছে সেটা ভাবলেও ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছিল শিবাঙ্গীর। আজ সকালে তার ঘুম থেকে ওঠার আগেই কোথায় যেন বেরিয়ে গিয়েছে প্রতাপ। শুধু তার মোবাইলে একটা মেসেজ করে রেখেছে, একটু বেরোলাম, পরে এসে বলছি সব কথা। অগত্যা সকালে চা একাই ঘরে বসে খেতে হচ্ছিল শিবাঙ্গীকে। চায়ের পাট চুকলে সে দেখল প্রতাপের বেশ কয়েকটা ট্রলি ব্যাগ আর সুটকেস এখনও খোলা হয়নি। হয়তো কাল এগুলোকে খুলে এই বাড়িতে জিনিসগুলো গুছিয়ে রাখার সময় পায়নি সে। এই ভেবে শিবাঙ্গী নিজেই সুটকেস আর ব্যাগগুলো খুলে প্রতাপের জামা কাপড় বইপত্র সেভিং কিট ইত্যাদি জিনিসগুলো বার করে ঘরে গুছিয়ে রাখতে লাগলো। এমন সময় হঠাৎ করে একটি সুটকেস খুলতেই শিবাঙ্গীর চোখে পড়ল যে সেটার মধ্যে রাখা আছে প্রতাপের একটা ডায়েরি, তার বাবা রাজেশের একটা ফ্রেমে বাঁধানো ছবি এবং আরেকটি অদ্ভুত জিনিস। সেটা হলো একটি লাল শালুর উপর খুব ভালো করে লাল কারের অসংখ্য প্যাচ দিয়ে বাঁধানো কোনো একটি লম্বাটে বস্তু। এটা আবার কি, জিনিসটা কি সেটা দেখার জন্য খুব কৌতূহল হচ্ছিল শিবাঙ্গীর। আবার প্রতাপের কোনো ব্যক্তিগত জিনিস তাকে না বলে হাত দিয়েছে শিবাঙ্গী, এটা জেনে রেগে যেতে পারে প্রতাপ। তাই একটা দোনোমনো চলতে লাগলো শিবাঙ্গীর মনে। কিন্তু অবশেষে তার মনের কৌতূহলেরই জয় হয়। ওই বস্তুটাকে সুটকেস থেকে বার করে তার শালুর মোড়ক খুলতে গেল শিবাঙ্গী। আর ঠিক তখনই ওই বস্তুটিকে স্পর্শ করা মাত্র ওর মনে হলো একটি তীব্র বৈদ্যুতিক তরঙ্গ যেন প্রবাহিত হলো ওর গোটা শরীরের মধ্যে। ওর মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখের সামনেটা যেন আচমকা ঝাপসা হয়ে গেল। ওর হাত থেকে বস্তুটা খসে পড়ল আবার সুটকেসের মধ্যে। ওদিকে প্রতাপের সামনে রাখা মুড়ি চানাচুর তখন শেষের দিকে। লেবু চায়ের কাপ অনেক আগেই খালি হয়ে গিয়েছে। যমুনা বলেই চলল, কিন্তু এই গায়ে মানুষগুলো কুসুমকে ভালো চোখে দেখল না। কি জানি মেয়েটা সত্যি অলক্ষী অপয়া কিনা, কে জানে। ওই গায়ের ছোকরাগুলো সত্যি তার সতীত্ব নষ্ট করেছে কিনা, কে জানে। ওর মতো সুন্দরী কুলোটা মেয়ে এই গায়ের পুরুষ মানুষগুলোর মাথা ঘুরিয়ে দেবে কিনা, এই সব কিছু ভেবে তারাও বিধান দিল কুসুমকে এই গা থেকে বেরিয়ে যেতে। অসহায় মেয়েটা গায়ে সকলের হাতে পায়ে ধরে, তাকে এখানে একটু আশ্রয় দেওয়ার জন্য মিনতি করতে লাগলো। কিন্তু তাতে কারো মন গলল না। অবশেষে এই গায়ের কিছু মুখোরা বদমেজাজি মহিলারা মিলে যখন কুসুমের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে গায়ের বাইরে ছুঁড়ে ফেলে দিতে উদ্যত হলো, তখন সহ্যের বাঁধ ভাঙল শশধরের। সে তখনই ছুটে গিয়ে বাধা দিল ওই মহিলাদের। তাদের হাত থেকে ছাড়িয়ে নিল কুসুমের চুল। একবার শোকে দুঃখে কাতর মেয়েটার চোখের জল মুছিয়ে দিয়ে শশধার দৃঢ় কণ্ঠে সকলের মাঝে বলে উঠল, আজ থেকে কুসুম আমাদের এই গায়েই থাকবে। ও থাকবে আমাদের বাড়িতেই, আমার স্ত্রী হয়ে। আজই মন্দিরে গিয়ে আমি কুসুমকে বিবাহ করব। কি আশা করি এবার আপনাদের কোনো কিছু বলার নেই। এই কথা শুনে
বিস্ময়ে হতবাক হয়ে সকল গ্রামবাসী একে একে কেটে পড়ল। কিন্তু সেই দিকে কোনো হুঁশ ছিল না কুসুমের। সে শুধু নিষ্পলক দৃষ্টিতে এই দৃঢ়চেতা সৌম্যদর্শন যুবকটির দিকেই চেয়েছিল। এই প্রথম যেন এক পরিপূর্ণ পুরুষের সন্ধান পেল কুসুম। ওদের দুটি হৃদয় এক হতে খুব একটা সময় লাগলো না। শশধরের এই সিদ্ধান্তে কোনো দ্বিমত প্রকাশ করেনি শ্রীদাম। তবে সে এটা চেয়েছিল তার একমাত্র ছেলের বিয়ে ওইভাবে মন্দিরে গিয়ে নয়, তার সামর্থ্য অনুযায়ী একটু ঘটা করে যেন হয়। বাপের এই প্রস্তাবে রাজি হয়েছিল শশধর। তার আর কুসুমের বিয়ের তারিখটা ঠিক হয়েছিল আগামী 2 মাস পরে। ঠিক হয়েছিল ওই কটা দিন কুসুম শ্রীদামের বাড়িতে একটা আলাদা ঘরে থাকবে তার ছেলের বাগদত্তা হিসেবে। এই সব কিছু ঠিক করে একদিন পরে শশধর আবার ফিরে গিয়েছিল কলকাতায়, তার কর্মস্থলে। এদিকে শ্রীদাম আর তার ছেলের সম্বন্ধে গায়ের মানুষের মাঝে একেবারে ঢিঢি পড়ে গেল। কার না কার বউ ফুলশয্যার দিন নিজের স্বামীকে খেয়েছে, কে জানে সে আবার ধর্ষিতাও কিনা। এমন মেয়েকে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছে শ্রীদাম। এমন মেয়েকে নিজের পুত্রবধূ করতে চায় সে। এ কি এই গায়ের মানুষদের ধর্মে সইবে? কুসুমকে এই গ্রাম থেকে বার করে দেওয়ার দাবি তুলে গ্রামবাসীরা জমিদারের কাছে গিয়েছিল। আনন্দমোহন অবশ্য তাদের থামিয়েছিলেন। তিনি বিধান দিয়েছিলেন যে এটা শ্রীদামের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে তাদের নাক না গলানোই ভালো। সেই সময় নৃপেশের কলেজে ছুটি হওয়ার দরুন সে কিছুদিনের জন্য গায়ে এসেছিল। ক্রমে কুসুমের কথা তার কানে পৌঁছল। বিশেষ করে কুসুমের রূপের সুখ্যাতি শুনে সে ভেতরে ভেতরে একেবারে পাগল হয়ে উঠল কুসুমকে একবার চাক্ষুষ করার জন্য। একদিন তারই স্বাদ পূর্ণ হলো। শ্রীদামের বাড়ির পেছনে একটা পুকুর ঘাট ছিল, সেইখানে স্নান করতে যেত কুসুম। সেই দিন এই পুকুরের ধারে একটি গাছের পেছনে গোপনে লুকিয়েছিল নৃপেশ। সে মনোযোগ সহকারে কুসুমে স্নান করা দেখতে লাগলো। অতঃপর ভিজে কাপড় গায়ে জড়িয়ে কলসিকাকে যখন কুসুম পুকুর থেকে উঠে এলো, ততক্ষণে নৃপেশের নাভিশ্বাস উঠতে শুরু হয়েছে। সেই মুহূর্তে সে সংকল্প করে, যদি এই জীবনে কাউকে বিয়ে করতে হয় তাহলে সেটা কুসুম ছাড়া আর কাউকে নয়। এ কথা সে জানিয়েছিল আনন্দমোহনকে। প্রথমে ওই কুলোটা মেয়েকে জমিদার বাড়ি বউ করতে রাজি ছিলেন না আনন্দমোহন। কিন্তু পরে যখন নৃপেশ কুসুমকে না পেলে আত্মহত্যা করবে এমন ভয় দেখালো, তখন অন্ধপুত্র স্নেহের কাছে হার মানলেন আনন্দমোহন। তিনি গোপনে শ্রীদামকে ডেকে অর্থে প্রলোভন দেখিয়ে বললেন শশধরের সাথে কুসুমের বিয়ে বাতিল করে তাকে নৃপেশের হাতে তুলে দিতে। কিন্তু বলাই বাহুল্য, এতে একেবারে রাজি হলো না শ্রীদাম। উপরন্তু সে গোপনে কুসুমকে লক্ষ্য করার জন্য ভয়ানক ভৎসনা করল নৃপেশকে। এতটা বলে একবার থামল যমুনা। বুক ভরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে আবার বলে উঠল, এরপরে ঘটল সেই ভয়ঙ্কর বিপত্তিটা।
তখন বোধহয় শশধর আর কুসুমের বিয়ের আর 4 কি 5 দিন বাকি। বিয়ের জন্য ছুটি নিয়ে এই গায়ে এসেছিল শশধর। আগেই বলেছি শশধরের দমে কমে খুব মতি ছিল। এই গায়ে যখনই সে আসতো তখনই প্রতিদিন ভোর হওয়ার কিছু আগেই সেই গায়ের উত্তর দিকে বয়ে যাওয়া নদীটির কাছে পৌঁছে যেত। তারপর নদীর জলে নেমে সূর্য প্রণাম ও স্নান সেরে তারপর বাড়ি ফিরে জলগ্রহণ করত। এমনই একটি দিন সকালে সূর্য প্রণাম করতে বেরিয়ে গিয়ে আর ফিরল না শশধর। তার ঠিক একদিন পরে ওই নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে নদীর জলে শশধরে ফুলে ফেপে ওঠা মৃতদেহটা আবিষ্কার করল। আসন্ন ছেলের বিয়ের আনন্দের রোশনাইয়ের মাঝে অকস্মাৎ শোকের ছায়া নেমে এলো শ্রীদামের বাড়িতে। কিন্তু বিনা বাক্য ব্যয় সব কিছু মেনে নিতে পারেনি শ্রীদাম। সে কুসুমকে নিয়ে ছুটে গিয়েছিল সেই জমিদার বাড়িতে। তারপর নিজের নোংরা দুটো হাত দিয়ে আনন্দমোহনের সাদা ধবধবে ফিনফিনে পাঞ্জাবিটার বুকের অংশ খামচে ধরে সে চিৎকার করে বলে উঠেছিল, আমি জানি আমার ছেলে কোনো অপঘাতে মারা যায়নি। সে ভালো সাঁতার জানতো। সে কখনো জলে ডুবে মরতে পারে না। তাকে খুন করা হয়েছে। আর এই সবের পেছনে নিশ্চয়ই আপনার হাত আছে। নিজের ছেলের সাথে কুসুমকে বিয়ে দেওয়ার জন্য আপনি কোনো না কোনোভাবে খুন করিয়েছেন আমার শশধরকে। একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে ভয়ের আবেশ যেন গ্রাস করেছিল শিবাঙ্গীকে। তার মানে কি কোনো অপার্থিব অতিপ্রাকৃত শক্তি রয়েছে ওই বস্তুটির ভেতরে? আর তেমনই কোনো জিনিস এত দিন ধরে প্রতাপ নিজের কাছে রেখে দিয়েছে। কি হতে পারে ওটা? কেনই বা ওটাকে স্পর্শ করা মাত্র তার ওরকম অদ্ভুত অনুভূতি হলো? খোলা সুটকেসটির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ শিবাঙ্গীর নজর গেল প্রতাপের ডায়েরিটার দিকে। এখানে কি ওই জিনিসটার সম্বন্ধে কিছু লিখে রেখেছে প্রতাপ? এই কথা মাথায় আসতেই শিবাঙ্গী তুলে নিল প্রতাপের ডায়েরিটা। প্রথম দিকের বেশ কিছু পাতায় নিজের কিছু আর্থিক ডিপোজিট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আগের হাসপাতালে কিছু ডাক্তারদের ঠিকানা ও ফোন নম্বর ইত্যাদি আরও 7-17 কথা লিখে রেখেছে প্রতাপ। কিন্তু ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে একটা পাতা এসে চোখ আটকে গেল শিবাঙ্গী। সে দেখল প্রতাপ যেন তার উদ্দেশ্যেই বাংলা ভাষায় অথচ ইংরেজি হরফে লিখে রেখেছে বেশ কিছু কথা। শিবাঙ্গী, আজ তোমাকে এমন কয়েকটা কথা বলে যেতে চাই যা তোমাকে আগে কখনো জানতে দিইনি। হয়তো এই কথাগুলো জানতে পারলে তুমিও ভয় পেতে। হয়তো এর জন্য তোমাকে আমায় হারাতে হতো, যেটা আমি কোনোদিনও চাইনি। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। তুমি নিশ্চয়ই জানতে আমার বাবা স্বর্গীয় রাজেশ যোশী ছিলেন একজন সরকারি কর্মচারী। তোমার সাথে আমার বিয়ের আগেই তিনি পরলোক গমন করেন। কিন্তু এটা তার সম্পূর্ণ পরিচয় ছিল না। চাকরি করার পাশাপাশি তিনি আরেকটি কাজও করে চলেছিলেন, এবং সেটা হলো তন্ত্র সাধনা। হিন্দু ধর্ম তথা পুরাণে বর্ণিত নানা তন্ত্রমন্ত্রে অসীম জ্ঞান ছিল। ছোটবেলা থেকেই আমি মাকে হারিয়েছি। একমাত্র বাবাই ছিলেন আমার একমাত্র অভিভাবক। কিন্তু যখন লক্ষ্য করতাম প্রতি অমাবস্যার রাতে আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে বাবা বাড়ি থেকে কোথাও বেরিয়ে যান, তারপর ফেরেন সেই ভোরবেলায়, তখন বেশ আশ্চর্য হতাম। ওনাকে এই বিষয়ে অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু কখনো কোনো সদুত্তর পাইনি। পরে যখন আমি স্কুলের গণ্ডি পেরিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, তখন একদিন তিনি আমায় খুলে সব কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন প্রতি অমাবস্যার রাতে তিনি স্থানীয় একটি শ্মশানে যান তন্ত্রের নানা উপাচার করতে। তবে তিনি এগুলো করেন শুধুমাত্র জ্ঞান আহরণের জন্য, কারো কোনো খারাপ বা অনিষ্ট সাধন করার জন্য নয়। আমাকেও তিনি শিখিয়েছিলেন নানাবিধ ছোটোখাটো উপাচার করার মন্ত্র পদ্ধতি। এরপর যে সময়ের কথা বলবো, তখন আমি সবেমাত্র চাকরি পেয়েছি কলকাতার ওই বেসরকারি হাসপাতালে। তোমার সাথে তখনও তেমন পরিচয় হয়নি।
তাই তোমাকে মনের কথা কিভাবে বলবো সেটা ভেবেই আমি অস্থির। এমন সময় একদিন ভোরে তন্ত্র সাধনার শেষে বাড়ি ফিরে বাবাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেই সময় অবশ্য আমার হাসপাতালে যাওয়ার খুব তাড়া ছিল, তাই তিনি বলেছিলেন যে আমি বাড়ি ফিরলে তিনি আমাকে কোনো গুরুত্বপূর্ণ কথা জানাবেন। কিন্তু সেই দিনটাই ওই বাড়িতে বাবার শেষ দিন ছিল। দুপুরের দিকেই ফোনে বাবা কাতর কণ্ঠে আমাকে বাড়ি ফিরে আসতে বললেন, কারণ কারণ তার নাকি হঠাৎ করেই অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয়েছে। এর সাথে এক নাগাড়ে হয়ে চলেছে বমি এবং জ্বর জ্বর ভাব। আমি বাড়ি ফিরেই তখন বাবাকে বাড়ির কাছ থেকেই অন্য একটি হাসপাতালে ভর্তি করাই, কিন্তু শত চেষ্টা করেও বাঁচাতে পারলাম না বাবাকে। ডাক্তারেরা জানিয়েছিলেন তার শরীরে অ্যাপেন্ডিক্স নামের অঙ্গটি বাস্ট করেছে, যার ফলে সিভিয়ার ইনফেকশন ছড়িয়ে পড়েছে তার গোটা শরীরে। পরের দিনই মারা গিয়েছিলেন বাবা, কিন্তু তার ক্ষণিক আগে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় জর্জরিত বাবা আমার সাথে একান্তে কিছু কথা বলতে চেয়েছিলেন। তিনি তার শেষ ইচ্ছা সংক্রান্ত কিছু কথা অতি কষ্টে জানিয়েছিলেন আমাকে, যা শুনে আমি বিস্ময়ে আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পরে তার লাশটিকে তখনই যেন সৎকার না করা হয়, বরং আমাদের বাড়ির পিছনে যে বিস্তীর্ণ ফাঁকা লনটি আছে, যার আশেপাশে অন্যান্য তেমন বাড়িঘর নেই, সেখানে তার লাশটিকে আমায় পুঁতে দিতে হবে। এর ঠিক 3 মাসের মাথায় ওই স্থান খুঁড়ে তারই শেখানো কিছু তন্ত্রচারের মাধ্যমে তার দেহের কঙ্কালের শিরদাঁড়ার হাড় দিয়ে একটা সুচালো ছোড়ার মতো অস্ত্র বানাতে হবে এবং সেটাকে সর্বদা নিজের কাছে রেখে দিতে হবে। এরপর চাইলে তার বাকি দেহাবশেষ আমি সৎকার করেই দিতে পারি। কিন্তু বিশ্বাস করো শিবাঙ্গী, আমি তাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কেন আমাকে এমন কাজ করতে বলছেন তিনি, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তার মৃত্যু হয়। এরপরেও বাবার আত্মা বহুবার আমায় দেখা দিয়েছেন। তিনি আমায় বলেছেন তার হাড়ের তৈরি অস্ত্রটাকে সাবধানে রাখতে, সময় মতো সেটাকে নাকি আমাকে কোনো কাজে ব্যবহার করতে হবে। কিন্তু কোনো বাড়ি এর বেশি আমায় কিছু বলতে পারেননি তিনি। হয়তো মৃত্যুর পর তার আত্মার বেশিরভাগ শক্তি চলে গিয়েছে ওই অস্ত্রটার মধ্যে, তাই তিনি খুব অল্প সময়ের জন্যই আমাকে দেখা দিতে পারতেন। ওদিকে যমুনা প্রতাপকে বলেই চলল, কিন্তু সেদিন শ্রীদামের কথা কেউ বিশ্বাস করল না। ছেলের শোকে সে উন্মাদ হয়ে গিয়েছে সেটাই মনে করলো সবাই। এমনিতেই গায়ের লোকেরা শ্রীদামের থেকে বেশি জমিদারকে সমীহ করে চলতো, তার ওপর আবার শ্রীদামের মতো এমন দরিদ্র এক মুদি জমিদারের গায়ে হাত তোলার মতো দুঃসাহস দেখিয়েছে। শ্রীদামকে ধিক্কার দিতে লাগলো গায়ের লোক। আনন্দমোহনের লেটেল এবং বেশ কিছু মাতব্বর গোছের গ্রামবাসীরা শ্রীদামকে পুরো গায়ের রাস্তায় ধরে মারতে মারতে প্রায় আধমরা করে তার কুঁড়ে ঘরের সামনে এনে ফেলে দিয়ে গেল। ছেলের অস্বাভাবিক মৃত্যুর পেছনে শ্রীদামের জমিদারকে সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল, কিন্তু হয়তো জমিদারের চাপে পড়ে সেই কথা ইচ্ছে করে বিশ্বাস করল না গায়ের কেউ। এই ঘটনার পর শশধরকে হারিয়ে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিল কুসুম। কিন্তু শুনেছিলাম কয়েক মাস পরেই নাকি নৃপেশের সাথে বিয়েতে মত দিয়েছিল কুসুম। শ্রীদামও তার ছেলের মৃত্যুটাকে ভবিতব্য মেনে খুশি মনেই মেনে নিয়েছিল সব কিছু। এরপর বিয়ের দিন না আসা অবধি জমিদার বাড়ির একটি আলাদা মহলে থাকার ব্যবস্থা হয়েছিল কুসুমের। কিন্তু তারপর যে কি হয়েছিল তা আমি জানি না, শুধু শুনেছিলাম শেষ পর্যন্ত নৃপেশের সাথে কুসুমের কিন্তু বিয়ে হয়নি। বিয়ের আগের দিনই নাকি জমিদার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় কুসুম। পরদিন তার মুন্ডুহীন দেহটা আবিষ্কৃত হয় শ্মশানের এক প্রান্তে। এর সাথে ওই শ্মশানের অপর প্রান্তে
একটি অসত্য গাছ থেকে শ্রীদামের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত মৃতদেহটা নাকি খুঁজে পাওয়া যায়। এর কিছুদিন পর থেকে এই গায়ে ওই অজানা পিশাচের উপদ্রব শুরু হয়। এখনকার মতোই সেই সময়ও প্রতিদিন রাতে গায়ের এক একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে থাকে ওই দানব। গ্রামবাসীদের মধ্যে ত্রাহি ত্রাহি রব ওঠে। শুনেছিলাম ওই অপশক্তির হাত থেকে গায়ের মানুষকে মুক্ত করার জন্য আনন্দমোহন এক তান্ত্রিককে ডেকে আনেন। তার কথা মতোই গায়ের শেষে ওই জঙ্গলের মাঝে একটি মন্দির স্থাপন করান আনন্দমোহন। ওই মন্দিরে কোন দেবতার বিগ্রহ স্থাপিত হয় তা আমি জানি না, শুধু জানি যে সেই তান্ত্রিক নাকি তন্ত্র বলে ওই বিগ্রহর বুকের মাঝে একটি গোপন প্রকোষ্ঠে এই অজানা পিশাচকে বন্দি করতে সফল হয়। কিন্তু সেই তান্ত্রিক নিষেধাজ্ঞা দেয় যে যে কোনোভাবে ওই দেবমূর্তির বুকটা ভেঙে যায় তাহলে আবার মুক্ত হবে এই পিশাচ। সে আবার চালাবে তার ভয়ানক হত্যালীলা। সেই জন্যই আনন্দমোহন ওই মন্দিরকে তৈরির পরেই পরিত্যক্ত ঘোষণা করেন, যাতে কেউ ওই বিগ্রহর কাছে যেতে না পারে। কিন্তু কি আর বলবো, গায়ের মুখ্য মানুষেরা পুরো ঘটনাটা না জেনেই রটাতে শুরু করে দেয় যে ওই মন্দিরে নাকি কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছেন আনন্দমোহন। আমার মনে হয় এত বছর পর ওই গুপ্তধনের লোভেই কেউ ওই মন্দিরে গিয়ে বিগ্রহটি ভেঙে ফেলেছে, যার ফলে আবার মুক্তি পেয়েছে ওই অজানা পিশাচ। তাই আমি বলেছিলাম যে আবার আবার জেগে উঠেছে এই অপশক্তি। গল্প বলা শেষ করল যমুনা। প্রতাপও উঠে পড়ল তার বাড়ির দাওয়া থেকে। বিস্ফারিত দৃষ্টিতে প্রতাপের ডায়েরির পাতায় মনোনিবেশ করেছিল শিবাঙ্গী। এরপর প্রতাপ লিখেছে, এরপর আমি বাবার লাশটা সকলের অলক্ষ্যে পুঁতে দিয়েছিলাম আমার বাড়ির লনে। এমনিতেই আমাদের বাড়িটা অন্যান্য বাড়িঘরের থেকে একটু দূরেই অবস্থিত ছিল। এছাড়া পাড়া প্রতিবেশীদের সাথে বাবার খুব একটা ভাব ভালোবাসা ছিল না, তাই আমাদের এ ব্যাপারে পাড়ায় তেমন কেউ নাক গলাতে আসেনি। এরপর ঠিক 3 মাস পরে বাবার কথা মতো ওই স্থানের মাটি খুঁড়ে আমি বার করেছিলাম বাবার কঙ্কালটাকে। সেটাকে নিয়ে আমি শুরু করেছিলাম তারই বলে যাওয়া কিছু উপাচার। ছেলে হয়ে বাপের কঙ্কাল নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে আমার মনের অবস্থা কি হয়েছিল সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তবুও মন শক্ত করে পালন করে চলেছিলাম বাপের শেষ ইচ্ছা। সেদিন রাত 1টার সময় সবার প্রথমে মাটির ভেতর থেকে কঙ্কালটাকে বের করে লনের একটি পরিষ্কার স্থানে নিয়ে এসেছিলাম আমি। বাবার শেখানো একটি নির্দিষ্ট মন্ত্র আওড়াতে আওড়াতে 7 বার গঙ্গা জলের ছিটে দিয়ে শোধন করলাম সেটাকে। এবার 50টা রক্তজবা দিয়ে তৈরি হলো একটি মালা। পরিয়ে দিলাম সেটা গলায়। সেটার সারা গায়ে লাগিয়ে দিলাম সিঁদুর, হলুদ, রক্তচন্দন, অগুরু ও অশ্বগন্ধা গাছের শেকড়ের প্রলেপ। এরপর আমাকে সংগ্রহ করতে হয়েছিল কাকের বাসায় থাকা বেশ কিছু শুকনো ডাল। এমন একটা ডালের সাথে একটি করে সুপারি লাল সুতো দিয়ে বেঁধে সেই ডালগুলো একে একে বিছিয়ে দিলাম বাবার কঙ্কাল থাকা জায়গাটার চারিপাশে। একটি বৃত্ত আঁকলাম আমি। দেখলাম যে প্রতিটা পাশাপাশি ডাল যেন একে অপরকে স্পর্শ করে থাকে, তাদের মধ্যে কোনো ফাঁক থাকলে হবে না। এবার একটি ছাগলের চর্বি দিয়ে জ্বলানো মাটির প্রদীপ 2 হাতের ওপর রেখে ওই বৃত্তের ভেতরে ঢুকে আর একটি নির্দিষ্ট মন্ত্র জপ করতে করতে বাবার কঙ্কালটাকে আমাকে 13 বার প্রদক্ষিণ করতে হবে। এই কাজের আগে যেন কোনোভাবেই ওই প্রদীপের আগুন নিভে না যায়। 12তম প্রদক্ষিণ করা অবধি কোনো কিছুই ঘটল না। কিন্তু শেষবার ঘোরার সময় হঠাৎ করে আমার চারিপাশে অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। আমার আশপাশ থেকে কারা যেন মাঝে মাঝে অদ্ভুত কণ্ঠস্বরে চিৎকার করে উঠতে লাগলো।
বাবা বলেছিলেন যে এই কাজটা করার সময় আশেপাশের কোনো অশুভ আত্মা বাসা বাঁধতে পারে তার কঙ্কালটির মধ্যে। তাদের উদ্দেশ্য হলো এই কাজ বন্ধ করে দেওয়া। সেটাই বোধ হলো। হঠাৎ করে ওই চিৎকারগুলোর মাঝে আচমকা উঠে বসলো জবার মালা পরিহিত বাবার কঙ্কালটা। সেটা তার হাত প্রসারিত করে ধরে ফেললো আমার একটি পা। নিজের পায়ে ওই হাড়ের শীতল স্পর্শ পেয়ে আমি ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলাম, কিন্তু তবুও মন্ত্র পড়া অব্যাহত রাখলাম। একটু পরেই আবার শিথিল হয়ে গেল আমার পায়ে হাড়ের বাঁধন। আবার ধরাশায়ী হলো বাবার কঙ্কাল। অতঃপর শেষ হলো 13তম প্রদক্ষিণ করা। সমাপন হলো আমার পুজো। এরপর নিজের এই দুটো হাত দিয়েই বাবার শিরদাঁড়ার হাড়টাকে আলাদা করে দিলাম পাঁজর এবং দেহের অন্য সকল হাড়গুলোর থেকে। ঠিক গঙ্গা জল দিয়ে শোধিত করা ধারালো ছোড়া দিয়ে বাবার কথা মতো ওই হাড়টার দিকে বেশ সুচালো করে একটা লাল শালুতে মুড়ে রেখে বাকি হাড়গুলো পরে সৎকার করে দিয়েছিলাম আমি। ওই হাড় দিয়ে তৈরি অস্ত্রটাই আমি নিয়ে এসেছি এই সুটকেসে ভরে। এখানেই শেষ হয়েছে প্রতাপের ডায়েরি লিখন। কাঁপা কাঁপা হাতে ডায়েরিটাকে বন্ধ করে সুটকেসের মধ্যে ফেলে বিছানায় বসে হাঁপাতে লাগলো শিবাঙ্গী। সে বুঝতেই পারেনি এর মধ্যেই ঘরের ভেজানো দরজা দিয়ে কখন প্রতাপ এসে প্রবেশ করেছে সেই ঘরে। শিবাঙ্গী যে তার ডায়েরিতে লেখা সব কথা পড়েছে সেটাও খেয়াল করেছে প্রতাপ। যমুনার কাছ থেকে জানা সব কথা শিবাঙ্গীকে খুলে বলল প্রতাপ। প্রতাপকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে শিবাঙ্গী বলে উঠল, আমি নিশ্চিত প্রতাপ, এই গ্রামে যে নরহত্যাকারী পিশাচের আবির্ভাব হয়েছে তাকে নিধন করতে সাহায্য করবে তোমার বাবার হাড় দিয়ে তৈরি এই অস্ত্র। এই কথা তন্ত্র বলে মৃত্যুর আগে জানতে পেরে গিয়েছিলেন তোমার বাবা, কিন্তু মৃত্যুশয্যায় শুয়ে তিনি সব কিছু খুলে বলে যেতে পারেননি তোমাকে। প্রশ্নটা এখানে, কে এই পিশাচ? আর তোমার বাবার হাড়ের সাথেই বা তার কি সম্পর্ক আছে? তাছাড়া নির্বেশের সাথে বিয়ে হওয়ার আগে হঠাৎ করে কি এমন হয়েছিল কুসুমের সাথে, যার জন্য তার পরদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়? শ্রীদামী বা আত্মহত্যা করেছিল কেন? এই প্রশ্নগুলোর উত্তর যে এখনো পাওয়া যাচ্ছে না প্রতাপ। শিবাঙ্গীকে বুকে জড়িয়ে ধরে দৃঢ় কণ্ঠে প্রতাপ বলে উঠল, আমাদের হাতে খুব কম সময় আছে শিবাঙ্গী। আজ রাতে ওই গাঁয়ের কোনো এক অসহায় মানুষের প্রাণ কেড়ে নেবে এই পিশাচ। তাই যত তাড়াতাড়ি সম্ভব আজ রাতের মধ্যে এই সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে আমাকে। এবং বলা বাহুল্য, আমার বাবার শেখানো কিছু তন্ত্রাচারের মাধ্যমেই। সেদিন সন্ধ্যার পর থেকে রুদ্রপুরের পরিত্যক্ত শ্মশানভূমির মাঝে একটি স্থানে সাধনায় মগ্ন ছিল প্রতাপ। খালি গায়ে একটিমাত্র লাল ধুতি মালকোচা করে পড়ে সে বসেছিল যজ্ঞের আগুনের সামনে। বাবার শেখানো একটা গোপন মন্ত্র বলতে বলতে সেই অগ্নিকুণ্ডে ঘি, সাদা সর্ষের দানা, একটি বলি দেওয়া মুরগির তাজা রক্ত এবং আরও বেশ কিছু গাছের শুকনো শেকড়ের আহুতি দিয়ে যাচ্ছিল প্রতাপ। তার পাশে আরও নানাবিধ উপাচারের সামগ্রী মাঝে রাখা ছিল বাবার হাড় দিয়ে তৈরি অস্ত্রটাও। ঠিক এমন সময় সেই স্থানে দেখা গেল সারি সারি জ্বলন্ত চোখ। একদল হিংস্র হায়না যেন ঘিরে ধরেছে প্রতাপকে। তারা যেন তাদের নিষ্পলক লোলুপ দৃষ্টি ক্রমাগত নিবদ্ধ করে রেখেছে তার দিকে। ঠিক এমন সময় একটা তীব্র ঠান্ডা হাওয়ার দাপট ছুটে এলো প্রতাপের গায়ে, আর এর সাথেই দূর থেকে শোনা যেতে লাগলো একটা অস্পষ্ট নুপুরের মৃদু নিক্কণ ধ্বনি। সেই শব্দ শুনে সচকিত হয়ে সেদিকে তাকালো প্রতাপ। সে দেখতে পেল দূর থেকে যেন কোনো একটি নারী মূর্তি মন্থর গতিতে তার দিকেই এগিয়ে আসছে। একটু পরেই সেই মেয়েটির অবয়ব আরও স্পষ্ট হয়ে উঠল প্রতাপের সামনে, আর সেদিকে তাকিয়েই ভয়ে বুক কেঁপে উঠল প্রতাপের। যে মেয়েটা তার কাছে আসছে তার দুই হাত শরীরের পেছনে ঘুরে গিয়েছে এবং তার ধরের উপর তার মুন্ডুটা নেই। মুন্ডুহীন মেয়েটি যজ্ঞকুণ্ডের অপর প্রান্তে এসে হাঁটু মুড়ে বসল। এবার তার হাত দুটোকে পেছন থেকে সামনে আনলো সে। প্রতাপ দেখল তার দুই হাতের উপরে ধরা আছে তার কাটা মুন্ডুটা। সে মুন্ডুটার কাটা নলি দিয়ে রক্ত ঝরছিল। সাথে সাথে বেশ কিছু হায়না ছুটে এলো মেয়েটির দিকে এবং তাদের জিভ প্রসারিত করে মুন্ডুটার কাটা স্থানে লেগে থাকা রক্তটাকে চেটে চেটে খেতে লাগলো তারা। কে কে তুমি? কম্পিত গলায় প্রশ্ন করল প্রতাপ।
প্রত্যুত্তরে খিলখিল করে হেসে হায়নার পালের মুখের মাঝে থাকা মেয়েটার মুন্ডু বলে উঠল, কেন চিনতে পারছো না আমায়? আমি কুসুম গো, কুসুম। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল সেই অশরীরী। অতঃপর সে আবার বলে উঠল, এই গায়ে পিশাচের আবির্ভাব হয়েছে, তার সম্বন্ধে জানতে চেয়ে সাধনা করেছিলে তুমি। তাই তো তোমার ডাকে সাড়া দিয়ে আমি এলাম তোমাকে সেই কথা শোনাতে। বলছি শোনো। শশধরের মৃত্যুর বেশ কিছু মাস কেটে যাওয়ার পর ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে উঠেছিলাম আমি। শ্রীদাম মুদিকে আমি বাবা বলেই ডাকতে শুরু করেছিলাম। তিনিও এক প্রকার মেনেই নিয়েছিলেন যে হয়তো তিনি ভুল বুঝেছিলেন, হয়তো সত্যিই তার ছেলের মৃত্যুটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিচ্ছু নয়। অনেক সময় তো অনেক সাঁতার জানা মানুষও জলে ডুবে মরে, তাই হয়তো শশধরের মৃত্যুর পেছনে আনন্দমোহন বা নৃপেশের কোনো হাত নেই। এরপরেও যখন বারবার জমিদার বাড়ি থেকে নৃপেশের সাথে আমার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো, বাবা আমাকে বলেছিলেন এই বিয়েতে রাজি হয়ে যেতে, তা না হলে আমার জীবনটা কিভাবে কাটবে। তাই আমিও মত দিয়েছিলাম এই বিয়েতে। থাকতে শুরু করেছিলাম ওই জমিদার বাড়ির অপর এক মহলে। কিন্তু বিয়ের আগের দিন রাতেই আমি এমন কিছু প্রত্যক্ষ করলাম যা আমাদের ধারণাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করল। যে মহলে আমার থাকার ব্যবস্থা হয়েছিল তার অনতি দূরেই ছিল জমিদারের বাগান বাড়ি। এখন অবশ্য সেই বাড়ির আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। যাই হোক, আমার কক্ষের জানলা দিয়ে দেখা যেত সেই বাড়িটা। নৃপেশ রঞ্জনের সাথে পরের দিনই আমার বিয়ে। সেই উপলক্ষে ওই বাড়িতে লখনৌয়ের এক বিখ্যাত বাইজির মেহফিল বসিয়েছিলেন আনন্দমোহন এবং নৃপেশ। আরও আশেপাশের 4-5টা গাঁ থেকে সেদিন বেশ কয়েকজন ধনী অভিজাত পুরুষ মানুষেরা আমন্ত্রিত ছিল সেই মেহফিলে। বাইজির গানের আওয়াজ ভেসে আসছিল আমার ঘরের ভেতরেও। বেশ ভালো গাইছিল মেয়েটা, তাই আমিও ওই জানালার সামনে দাঁড়িয়ে তার গান শুনছিলাম। রাত একটু গভীর হলে একটা বিষয় দেখে আমার একটু খটকা লাগলো। দেখলাম যে আনন্দমোহনের বেশ কিছু লেঠেল ও সর্দার শ্রেণীর লোকেরাও আজ বেশ ধোপ দুরস্ত পোশাক পরে রাতের অন্ধকারে ওই বাগান বাড়িতে ঢুকল। কি ব্যাপার? আমি জানতাম এদের তো কখনো ওই বাড়িতে ঢোকার কোনো অধিকার নেই, তাও আবার এমন সময় যখন ওখানে কোনো গানের আসর বসেছে। ঠিক সেই সময় এক পুরুষ কণ্ঠের ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শুনে বুকটা ধক করে উঠল আমার। এই কণ্ঠস্বরের মালিক আর কেউ নয়, আমার মৃত প্রেমিক শশধর। সে যেন আমাকে বলছে, কুসুম, কুসুম, ওই বাগান বাড়িতে লুকিয়ে যাও কুসুম, তাহলেই তুমি বুঝতে পারবে আমার মৃত্যুর আসল কারণ কি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তখনই একটা কালো শালে নিজের সর্বশরীর আবৃত করে আমি ছুটে গিয়েছিলাম ওই বাড়ির কাছে। ওই বাড়ির সদর দরজার কাছে একটি পুরনো শিমুল গাছের পেছনে নিজেকে লুকিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আমি। বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই শেষ হলো মেহফিল। মদ্যপ শ্রোতার দল বাইজির সুখ্যাতি করতে করতে একে একে নিজেদের জুড়ি গাড়ি চড়ে গারোয়ানদের বাড়ির পথ ধরতে নির্দেশ দিল। সবার শেষে আকণ্ঠ মদ্যপানের নেশায় টলমল পায়ে ওই লেঠিলগুলোর সাথে বেরিয়ে এলেন
আনন্দমোহন আর নৃপেশ। ওই লেঠেলগুলোর মধ্যে একজন সর্দার গোছের লোক উচ্ছ্বসিত কণ্ঠস্বরে নেশার ঘরে বলে উঠল, ভাগ্যের সেদিন আমরা কর্তাবাবু আর ছোটবাবুর কথায় ভোরের দিকে ওই নদীর ধারের আশেপাশে লুকিয়েছিলাম। তারপর ওই শুয়োরের বাচ্চা শশধর নদীর ভিতরে এলে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওর মন্ডুটাকে জলের ভিতরে ধরে রেখেছিলাম। ভাগ্যের সেদিন অত সকালে নদীর আশেপাশে তেমন কেউ ছিল না, না হলে তোকে স্বর্গে পাঠাতেই পারতাম না। বামুন হয়ে চাঁদ ধরার শখ ওই হতভাগা মুদির ছেলের। ছোটবাবুর যে মেয়েকে পছন্দ হয়েছে উনি নাকি তাকে বিয়ে করবেন। ঠিক তখনই নৃপেশ খুশির মেজাজে বলে উঠল, ওই কাজ না করতে পারলে কি তোমরা কখনো ডাক পেতে আজকের আসরে? কখনো তোমাদের ভাগ্যে জুটতো এমন সুন্দরী বাইজি গানের সাথে এমন দামি বিদেশি মদের স্বাদ? ওরা সকলে উচ্চস্বরে খিলখিল করে হাসতে লাগলো, আর এর সাথেই গোটা আকাশটা যেন ভেঙে পড়ল আমার মাথার উপরে। সেই রাতে গোপন মহলে ফিরে এসে আমি খুব ভেঙে পড়েছিলাম। তাহলে শেষমেশ সত্যি হলো বাবার সন্দেহ, একটা জলজ্যান্ত মানুষকে প্রাণ হারাতে হলো শুধুমাত্র আমার জন্য। একটা কুচক্রী খুনির সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। না, ওই শয়তানকে আমি কোনো মতেই নিজেকে ভোগ করতে দেব না, কখনো না। তার জন্য যদি আমাকে শশধরের কাছে যেতে হয় সেটাও ভালো। কি মনে হতে ঘরে রাখা একটা বিষের শিশি পুরো ফাঁকা করে দিলাম নিজের মুখের ভেতরে। আমি জানতাম যে বিষক্রিয়ার প্রভাবে মৃত্যু হতে আরেকটু সময় লাগবে আমার, আর এই সময়ে আমি ছুটে গিয়েছিলাম শ্রীদাম বাবার কুঁড়ে ঘরে। মৃত্যুর মুখে ঢলে পড়ার আগে তাকে জানিয়েছিলাম সব কথা। তাকে বলেছিলাম যেভাবেই হোক তিনি যেন অন্যায়ের প্রতিশোধ নেন। সমস্ত কথা শুনে শুধু ওই জমিদার আর তার ছেলের ওপরেই নয়, গোটা গ্রামের মানুষদের ওপরেই রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন বাবা। এর কারণ হলো ছেলের মৃত্যুর পর যখন তিনি সঠিকভাবেই অভিযুক্ত করেছিলেন আনন্দমোহন আর নৃপেশকে, তখন শুধু জমিদারের লেঠেল নয়, গোটা গাঁয়ের লোকও তাকে হেনস্থা করেছিল। হয়তো জমিদারের প্রতি অতিরিক্ত সমীহের ফলে সেদিন গোটা গাঁয়ের লোক বুঝেও বুঝতে চায়নি বাবার কথা। প্রতিশোধ স্পৃহা আর বিদ্বেষের আগুনে জ্বলতে জ্বলতে যেদিন বাবা আমার লাশটিকে ব্যবহার করে একটি গূঢ় তন্ত্র সাধনার মাধ্যমে অতীতের গর্ভ থেকে জাগিয়ে তুলেছিলেন এই পিশাচকে, যাতে সে একে একে জমিদার সহ সকল গাঁয়ের মানুষদের হত্যা করে তাদের পাপের উপযুক্ত শাস্তি দিতে পারে। মুদিখানার দোকান চালানোর সাথে সাথে তিনি গোপনে তন্ত্রবিদ্যার চর্চা করতেন। এই কথা গাঁয়ের কেউ জানত না। হয়তো আমাকে এবং আবার নতুন করে শশধরকে হারানোর শোক বাবাকে মানসিকভাবে এতটাই দুর্বল করে দিয়েছিল যে সাধনা সম্পূর্ণ হলে নিজেও আত্মহত্যা করেছিলেন বাবা। কথা বলা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো কুসুমের দুই হাতে ধরা তার কাটা মুন্ডুটা। এবার প্রতাপ বুঝতে পারল শ্রীদামের দ্বারা কুসুমকে ব্যবহার করে ওই তন্ত্র সাধনা করার দৃশ্যটাই সেদিন স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন তার বাবা রাজেশ। কিন্তু কে এই পিশাচ কুসুম? আর তার সাথে আমার বাবার হাড় দিয়ে তৈরি এই অস্ত্রটারই বা কি সম্পর্ক আছে? কম্পিত গলায় জিজ্ঞাসা করল প্রতাপ। কুসুমের কর্তিত মস্তক বলতে শুরু করল, এই পিশাচের সম্বন্ধে জানতে হলে সবার প্রথমে তোমাকে জেনে নিতে হবে ভগবত পুরাণে বর্ণিত কিছু ঘটনার কথা। সেখানে উল্লেখিত আছে তষ্টা নামে এক মুনির কথা, যিনি কোনো কারণবশত দেবরাজ ইন্দ্রের প্রতি রেগে যান এবং তার রাজসভা ত্যাগ করেন। ইন্দ্রকে দেবালোকের সিংহাসনচ্যুত করতে তষ্টা তপস্যার মাধ্যমে সৃষ্টি করেন এক 3 মস্তক বিশিষ্ট অসুরের, যার নাম ছিল ত্রিশিরস বা বিশ্বরূপ।
ত্রিশিরসের 3টি মস্তকের নাম ছিল যথাক্রমে সোমপীঠ, সুরাপীঠ এবং অন্নদা। ত্রিশিরস পঞ্চ অগ্নি সাধনার মাধ্যমে মা ভগবতীকে তুষ্ট করতে চলেছিল। এতে ভয় পেয়ে গিয়েছিলেন ইন্দ্র। তিনি ত্রিশিরসের কাছে কিছু অপ্সরাদের পাঠিয়েছিলেন তার তপস্যা ভঙ্গ করতে, কিন্তু তারা বিফল হয়েছিল। এরপর তপস্যারত ত্রিশিরসকে, যে তখনও অবধি কারও ক্ষতি করেনি, বজ্রের আঘাতে হত্যা করেন ইন্দ্র। তার মৃত্যু নিশ্চিত করতে ত্রিশিরসের 3টি মস্তক ছেদন করেন ইন্দ্র। ত্রিশিরসের মুন্ডহীন 3টি গলা থেকে কপিঞ্জল, কালাপিঙ্গ এবং তিত্তিরি পাখিদের সৃষ্টি হয়। ইন্দ্রর এই কারসাজি দেখে আরও রাগে আর ক্ষোভে ফেটে পড়লেন ত্বষ্টা। আবার তিনি শুরু করলেন যজ্ঞ। সেই অগ্নিকুণ্ডের দক্ষিণ দিকে অবস্থিত আনবাহার্য নামক স্থান থেকে উৎপত্তি হয় এক ভীষণ দর্শন দৈত্যের, যার বিশাল দেহের গড়ন যেন ঢেকে ফেলেছিল গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে। সেই জন্য ত্বষ্টা তার এই দ্বিতীয় সন্তানের নাম রেখেছিলেন বৃত্র বা বৃত্রাসুর। ত্বষ্টার নির্দেশে বৃত্রাসুর দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ভীত সন্ত্রস্ত দেবতারা বিষ্ণুর কাছে পরামর্শ নিতে গেলেন। বিষ্ণুদেব তাঁদের জানালেন যে বৃত্রাসুরকে সাধারণ কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, তাকে মারতে হবে এক মুনি ঋষির হাড় দিয়ে তৈরি অস্ত্রের সাহায্যে। আর সেই ঋষি আর কেউ নন, তিনি হলেন মহাঋষি দধিচি। দেবতাদের অনুরোধে এই জগৎ সংসারকে বৃত্রাসুরের হাত থেকে বাঁচাতে দধিচি স্বেচ্ছা মৃত্যু বরণ করেন এবং তার দেহের হাড় দিয়ে দেবতারা তৈরি করেন এক শক্তিশালী বজ্রাস্ত্র। প্রায় 1 বছর ধরে দেবতাদের সাথে বৃত্রাসুরের যুদ্ধ চলে এবং অবশেষে সেই বজ্রাস্ত্র দিয়ে বৃত্রাসুরকে বধ করতে সফল হন ইন্দ্র। একটু থেমে কুসুমের কর্তিত মস্তক আবার বলে চলল। পৌরাণিক যুগে ত্রিশিরসকে হারিয়ে প্রতিশোধ স্পৃহার বশবর্তী হয়ে ত্বষ্টা যে কাজ করেছিলেন, শশধরকে হারিয়েও ক্ষোভে বিদ্বেষে সেই একই কাজ করে যান শ্রীদাম বাবা। তন্ত্রের মাধ্যমে তিনিও কালের গর্ভ থেকে জাগিয়ে তুলেছিলেন এই বৃত্রাসুরকে। এই কথা বুঝতে পারেন জমিদারের দ্বারা ডেকে আনা তান্ত্রিক। সে বুঝতে পারে যে এই অপশক্তিকে সম্পূর্ণরূপে প্রতিহত করার শক্তি তার নেই। তাই তার পরামর্শেই ওই জঙ্গলের মাঝে একটি মন্দির গড়ে দেবরাজ ইন্দ্রের বিগ্রহ স্থাপন করান আনন্দমোহন। এই ইন্দ্রের মূর্তির বুকের মাঝে একটি গোপন প্রকোষ্ঠেই সেই তান্ত্রিক তন্ত্রের মাধ্যমে বন্দি করতে সমর্থ হয় বৃত্রাসুরকে। এর পরের ঘটনা তো আর তোমার অজানা নয় প্রতাপ। কিন্তু এই অসুরকে বধ করতে আমার বাবার হাড়ের অস্ত্র কিভাবে কাজে লাগবে কুসুম? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমার পদবী আর গোত্রের মধ্যে প্রতাপ। মনে করা হয় রাজস্থানের এক শ্রেণীর ব্রাহ্মণরা হলেন মহাঋষি দধিচির বংশধর। এদের বলা হয় দধিচ ব্রাহ্মণ। এই গোত্রের মানুষদের কুলদেবী হলেন মা দধিমতি, যিনি ছিলেন ঋষি দধিচির বোন, যার মন্দির আজও অবস্থিত আছে রাজস্থানের নাগর জেলার গোথ ও মাংলোড গ্রাম দুটির মাঝে। নানাবিধ পদবীর মধ্যে যোশীও হলো এমন একটি পদবী যা অন্তর্গত এই দধিচ ব্রাহ্মণ গোত্রে। এই কথা জানতেন তোমার বাবা রাজেশ যোশী। তিনি হয়তো তন্ত্রের মাধ্যমে আগে ভাগেই এই গাঁয়ের কথা এবং এই পিশাচের কথাও জানতে পেরেছিলেন, কিন্তু মৃত্যুর আগেই সবকিছু বলে যেতে পারেননি তোমাকে। তাই পৌরাণিক যুগে যে শক্তি ছিল দধিচির হাড় দিয়ে তৈরি ওই বজ্রাস্ত্রে, সে একই শক্তি রয়েছে তন্ত্রের মাধ্যমে তোমার বাবার হাড় দিয়ে তৈরি করা ওই অস্ত্রে। শিবাঙ্গী, শিবাঙ্গী দরজা খোলো। শিবাঙ্গী, আমি সব কথা জানতে পেরেছি। শিবাঙ্গী, শিবাঙ্গী দরজা খোলো।
সদর দরজার বাইরে থেকে প্রতাপের গলার আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দরজা খুলে দিল শিবাঙ্গী। হাসি মুখে প্রতাপ ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এরপর কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে শিবাঙ্গীর দিকে চেয়ে এক পা করে এগিয়ে আসতে লাগলো প্রতাপ। তারপর আচমকা একটি অচেনা অদ্ভুত কণ্ঠে খিলখিল করে হেসে উঠল সে। বিস্মিত শিবাঙ্গী দেখল ধীরে ধীরে বদলাতে শুরু করেছে প্রতাপের রূপ। ধীরে ধীরে আকারে আয়তনে বৃদ্ধি পাচ্ছে তার দেহ। প্রতাপের গায়ের ফর্সা চামড়া যেন ক্রমশ কুঞ্চিত কালো কুচকুচে রূপ ধারণ করছে। তার দুই চোখ আগুনের গোলার মতো রক্তবর্ণ রং ধারণ করছে। তার ঠোঁটের ফাঁক দিয়ে ক্রমশ উন্মোচিত হচ্ছে একজোড়া লম্বা তীক্ষ্ণ সদন্ত। শিবাঙ্গীর সামনে যে দাঁড়িয়ে আছে সে প্রতাপ নয়, সে হলো সেই পৌরাণিক দানব বৃত্রাসুর। দানবটি আচমকা ঝাঁপিয়ে পড়তে গেল শিবাঙ্গীর গায়ে, কিন্তু তার আগেই আতঙ্কে চিৎকার করে এক ছুটে সেই ঘর থেকে বেরিয়ে গেল শিবাঙ্গী। সিঁড়ি বারান্দায় এসে সে বন্ধ করে দিল সেই ঘরের দরজা, কিন্তু সে শুনতে পেল ক্রমাগত কোনো ভারী বস্তু যেন ঘরের ভেতর থেকে বারবার ঝাঁপিয়ে পড়ছে ওই দরজার গায়ে। হঠাৎ করেই কাঠের দরজার একটি স্থান সশব্দে ভেঙে গেল, আর সেই ফাটল থেকে বেরিয়ে এলো একটি তীক্ষ্ণ নখ বিশিষ্ট ঘোর কালো লম্বা পৈশাচিক হাত। ভয়ে কাঁপতে কাঁপতে শিবাঙ্গী সিঁড়ি দিয়ে ছাদে ওঠার রাস্তা ধরল। হঠাৎ করে একটা তীব্র উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে এলো কুসুমের কর্তিত মস্তকের মুখমণ্ডলে। সে চিৎকার করে বলল, তোমার কাছে আর বেশি সময় নেই প্রতাপ। তোমার বাবার হাড়ের অস্ত্রটির তেজ কোনো নারী সহ্য করতে পারবে না। এবার ওটাকে নিজের হাতে ধারণ করো তুমি। মৃত্যুর পর মানুষ অনেক অজানা কথা জানতে পারে। এতদিন ধরে তোমাকে এত কথা জানানোর জন্যই হয়তো প্রেত জনিতে আটকা পড়েছিলাম আমি। এবার আমার মুক্তির সময় এসেছে, কিন্তু তোমার সামনে এখনো অনেক কাজ বাকি প্রতাপ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে বৃত্রাসুরের আজ রাতের শিকার হতে চলেছে তোমার স্ত্রী শিবাঙ্গী। ওঠো প্রতাপ, ওই পিশাচের হাত থেকে রক্ষা করো তোমার স্ত্রীকে। কাঁপা কাঁপা হাতে বাবার হাড়ের অস্ত্রটার গায়ে থাকা শালুর মোড়কটা খুলে ফেলল প্রতাপ। অস্ত্রটাকে ডান হাতে ধরা মাত্রই কোনো এক অপার্থিব শক্তির বলে অস্ত্র ধরা তার হাতটা যেন এক ঝটকায় উপরে প্রসারিত হলো, আর এর সাথেই ঠিক প্রতাপের মাথার উপর গর্জে উঠল বজ্রবিদ্যুৎ। সেখান থেকে একটি উজ্জ্বল রক্তাভ আলোর গোলক উল্কার গতিতে নেমে এসে স্পর্শ করল প্রতাপের হাতে ধরা অস্ত্রটাকে। এই ধাবমান লাল আলোক রশ্মি সেই অস্ত্রটা থেকে ধীরে ধীরে প্রবাহিত হল প্রতাপের সর্বশরীরে। গাঢ় লাল রঙের গাত্রবর্ণের মাঝে প্রতাপের সারা গায়ে এক এক করে ফুটে উঠতে লাগল অসংখ্য চোখের সারি। প্রতাপের মনে হলো সে যেন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। তার চোখের সামনে ছেয়ে যাচ্ছে এক রাশ কালো অন্ধকার। সম্পূর্ণ আলাদা কোনো একটি সত্তা যেন এখন নিয়ন্ত্রণ করছে তার দেহটাকে। আর ঠিক সেই সময়ে চারিদিকে মুখরিত হয়ে উঠল দৈব কণ্ঠে উচ্চারিত অমোঘ এক মন্ত্র, ওম সহস্রনেত্রায় বিদ্মহে বজ্রহস্তায় ধীমহি তন্মো ইন্দ্রায় প্রচোদয়াৎ। অদ্ভুতভাবে প্রতাপের শরীরটা ভেসে উঠল সম্পূর্ণ শূন্যে, কিন্তু তখন সে আর প্রতাপ নেই। জনমানব শূন্য শ্মশান ভূমির উপরে অন্ধকারে নৈশ আকাশের বুকে আশ্চর্য তেজ আর দ্যুতির দম্ভে বীর দর্পে বজ্রাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের পরিচিত এক দৈবিক শক্তি, যিনি আর কেউ নন, স্বয়ং দেবরাজ ইন্দ্র। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আতঙ্কে ঠকঠক করে কাঁপছিল শিবাঙ্গী। তার থেকে আর মাত্র কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে পৌরাণিক দৈত্য বৃত্রাসুর। অপার্থিব রক্ত পিপাসা বুকে নিয়ে মন্থর গতিতে সে এক পা করে এগিয়ে আসছিল শিবাঙ্গীর দিকে। আচমকা একটা গগনচুম্বী তীব্র নিনাদ করে সে এক লাফে
ঝাঁপিয়ে পড়তে চাইল শিবাঙ্গীর গায়ে। সামনে সাক্ষাৎ মৃত্যু আছে জেনে ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলল শিবাঙ্গী। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কোনো এক সহস্র চোখ বিশিষ্ট লাল গাত্রবর্ণের তেজস্বী পুরুষ হঠাৎ করেই আকাশের বুক থেকে ঝাঁপ দিয়ে নেমে এলো বাড়ির ছাদে এবং চোখের নিমেষে তার হাতে ধরে রাখা একটি অস্থি নির্মিত তীক্ষ্ণ অস্ত্র সে চালিয়ে দিল ওই দানবের বুকের ভেতরে। আকাশ বাতাস কাঁপিয়ে মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো বৃত্রাসুর। দাও দাও করে যেন আগুন জ্বলে উঠল তার সর্বশরীরে। সে আগুনের শিখা যেন রাতের আকাশকে ছুঁয়ে ফেলল। এর সাথে উঠল প্রবল ঘূর্ণিঝড়। পুরো বাড়িটা যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো কোনো অলৌকিক ভূমিকম্পের চোটে। এর সাথেই অদৃশ্য হয়ে গেল বৃত্রাসুরের দেহ অবয়ব। সেই স্থানে পড়ে রইল শুধু রাজেশের হাড়ের তৈরি অস্ত্রটা। ক্রমে শান্ত হয়ে গেল প্রকৃতি। সেই পৌরাণিক কালের মতোই আরও একবার যেন দেবরাজ ইন্দ্র বজ্রাস্ত্র দ্বারা বধ করলেন দুষ্ট বৃত্রাসুরকে। ঠিক সেই সময় পূবের আকাশ ফর্সা হয়ে এলো। শোনা গেল পাখিদের প্রথম কূজন। যখন চোখ খুলে তাকালো শিবাঙ্গী, তখন সে দেখল প্রতাপ তাকে তখনও বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে বাড়ির ছাদে। এই ঘটনার বেশ কয়েক মাস পরে গ্রামের সকলের সাহায্য নিয়ে জঙ্গলের মাঝে ইন্দ্রদেবের মন্দিরটা আবার সংস্কার করিয়েছিল প্রতাপ। দেবতার বিগ্রহটাও নতুন করে স্থাপন করা হয়েছিল। এই স্থানে দেবতা ইন্দ্রের ডান হাতে শোভা পাচ্ছে রাজেশের অস্থি দিয়ে তৈরি অস্ত্রটা। সব গ্রামবাসীরা এখনও ভক্তি ভরে ইন্দ্রদেবের পুজো করে। বলাই বাহুল্য, এরপরে রুদ্রপুরে আর কোনো অপশক্তির রোষ পড়েনি। শুনছিলেন লেখক প্রলয় কুমার নাথের কলমে রুদ্রপুরের রক্তপিশাচ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে দ্য কণ্ঠ এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।